সালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো? আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আবার এলাম তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা বেসিক্যালি আগের ক্লাসেরই সামনের অংশ। তো আমরা কোন চ্যাপ্টার শুরু করছিলাম ফিজিক্সে? আমরা বস্তুর উপর তাপের যে প্রভাব, এই চ্যাপ্টারটা শুরু করছিলাম এবং এর যে ফার্স্ট পার্টটুকু আছে সেই ক্লাসটুকু কিন্তু আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে, তাই না? তো আমরা ক্যালোরিমেট্রির আগ পর্যন্ত, বা তুমি বলতে পারো যে কঠিন পদার্থের তাপের কারণে যে প্রসারণগুলো ছিল, যেমন হলো দৈর্ঘ্যের প্রসারণ, আকারের প্রসারণ, আয়তনের প্রসারণ, ক্ষেত্রফলের প্রসারণ, এই জিনিসগুলো আমরা দেখছি আগের ক্লাসে। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। মেইনলি আজকে আমাদের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটুকু যেটা, সেটা হলো ক্যালোরিমেট্রির যে ম্যাথগুলো, মানে ক্যালোরিমেট্রির ম্যাথগুলো আমরা কিভাবে করব সেটাই হলো আমাদের আজকের ক্লাসের মেইন পার্ট। আর এর সাথে কিছু কিছু জিনিস আমরা করব, যেমন গতদিন আমরা কঠিন পদার্থের প্রসারণ দেখছিলাম, আজকে তরল পদার্থের যে প্রসারণটা আছে সেটা দেখব, গ্যাসীয় পদার্থের যে প্রসারণটা আছে সেটা দেখব। আর আপেক্ষিক তাপ নিয়ে অনেক আলোচনা হবে, কারণ এই আপেক্ষিক তাপের কনসেপ্ট যদি জানা না থাকে তাহলে কিন্তু ক্যালোরিমেট্রির ম্যাথগুলো আমাদের বোঝা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জিনিসটা নিয়েও একটু লম্বা আলোচনা হবে। আর এই ক্যালোরিমেট্রির ম্যাথগুলো এখানকার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা আমি আগের ক্লাসেও বলছিলাম তোমাদের। তারপর আমরা দেখব যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর তাপের প্রভাবটা কিরকম, এবং রিয়েল লাইফের সাথে কিছু জিনিস রিলেট করে দিব, তাহলে তোমরা আসলেই বুঝতে পারবে যে হ্যাঁ আসলেই জিনিসটার প্রভাব আছে। তো এই হলো আজকের ক্লাসের আমাদের সামারি। আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। আমার পরিচয় তো তোমরা মোটামুটি সবাই জানো, আবার বলে নেই, আমি হলাম মুক্তাদির ফাহিম। পড়ালেখা করছি ট্রিপল ডিপার্টমেন্টে, বুয়েটে আছি। আর আমার কলেজ ছিল রংপুর ক্যাডেট কলেজ। আচ্ছা, তাহলে আজকে যে চ্যাপ্টারটি পড়বো সেটা হলো বস্তুর উপর তাপের প্রভাব। চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে, তাই না, যেহেতু একটা ক্লাস করে আসছো। তারপরে দেখো, আজকে আমরা তরল পদার্থের প্রসারণ দিয়ে শুরু করব। এখন আমরা কঠিন পদার্থের বেলায় যেমন দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে। হুম, ঠিক আছে। তাহলে আমরা কঠিন পদার্থের বেলায় কি কি আলোচনা করছিলাম? দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছিলাম, তাই না? দৈর্ঘ্য প্রসারণ। দেন দৈর্ঘ্য প্রসারণের পরে আমরা আবার কি করছি? ক্ষেত্রফল প্রসারণ দেখছি, তাই না? আবার ক্ষেত্রফল প্রসারণের পরে আমরা আয়তন প্রসারণ নিয়েও দেখছি। এটা ছিল আমাদের গতকালকের ক্লাসে, মানে শেষের পার্টটুকু এগুলো নিয়ে আলোচনা ছিল। কিন্তু তরল পদার্থের বেলায় আমার কি এই সবগুলো জিনিসই আসবে? একটু বলো তো। তরল পদার্থের কোনো দৈর্ঘ্য থাকে না, কোনো ক্ষেত্রফল থাকে না, তরল পদার্থের শুধু আয়তন থাকে। তাহলে যখন আমরা তরল পদার্থের উপর তাপের প্রভাব এটা দেখতে যাব, তখন শুধুমাত্র তরল পদার্থের আয়তন যেটা আছে সেটা প্রসারিত হবে, কারণ এর তো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলতে কিছু নাই আসলে, তাই না? তাহলে তরল পদার্থের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকেই বোঝানো হচ্ছে। যেহেতু এর কোনো কিছু নাই তাহলে এটাই বুঝতে হবে বাই ডিফল্ট। আর এর সবচেয়ে কমন এক্সাম্পল কি? সেটা হলো থার্মোমিটার। পারদ থার্মোমিটার যেটা আছে সেটা কি হয়? হাই টেম্পারেচারে তার আয়তন বেড়ে যায়, ফলে তার পারদ স্তম্ভের যে উচ্চতা আছে সেটা বেড়ে যায়। আর ক্ষেত্রফলটা তো ঠিক থাকে, তাই না? ক্ষেত্রফলটা যেহেতু কনস্ট্যান্ট থাকে সেজন্য আয়তন বাড়া মানে উচ্চতা বাড়ানো। কারণ আমরা ভলিউম ইকুয়াল টু কি জানি বলো দেখি? আমরা জানি না যে ভলিউম ইকুয়াল টু হলো এ ইন্টু হাইট। এখন এরিয়া যেটা আছে, মানে একটা থার্মোমিটারের এরিয়া তো কনস্ট্যান্ট, তাই না? এরিয়া তো কখনো চেঞ্জ হবে না। তো এরিয়া যেহেতু চেঞ্জ হবে না, তাহলে ভলিউম বাড়লে কে বাড়বে? অবশ্যই হাইট বাড়বে। বুঝতে পারছো? এভাবে কিন্তু আমরা আসলে থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রাগুলো নির্ধারণ করি। বুঝতে পারছো? আচ্ছা, এখন তরল পদার্থের প্রসারণের বেলায় একটা টার্ম চলে আসবে, সেটা হলো প্রকৃত এবং আপাত প্রসারণ। তো এই জিনিসটা কি? তো সাপোজ মনে করো এখানে আমি হিট দিচ্ছি, এখানে হিট দিচ্ছি, এখানে মনে করো আগুন আছে, ঠিক আছে? তো হিট দিলে আমি তো বুঝতে পারতেছি যে এই ভিতরে যে তরল পদার্থটা আছে সেটার আয়তন বেড়ে যাবে। বাট আরেকটা জিনিস কি খেয়াল করছো? পাত্রটা পাত্রটা কি কঠিন পদার্থের তৈরি না? তো কঠিন পদার্থের উপরে যদি আমি হিট প্রয়োগ করি, তাহলে কঠিন পদার্থের আয়তনও তো বৃদ্ধি পাবে, তাই না? তাহলে তুমি যদি জাস্ট আগের মেজারমেন্ট আর পরের মেজারমেন্ট নিয়ে মেজার করে ফেলো, তাহলে কিন্তু তোমার একটা
রং ক্যালকুলেশন চলে আসবে। যে সাপোজ মনে করো ইনিশিয়ালি পজিশন ছিল হলো এটা ছিল হলো ইনিশিয়াল পজিশন ভি এ, আর তুমি মনে করো ফাইনাল পজিশন পাইছো, ফাইনাল পজিশন হলো ভি সি। তাহলে তুমি যদি ভি সি মাইনাস ভি এ করে দাও, ভি সি মাইনাস ভি এ, এবং যদি বলো যে এটাই হলো তরল পদার্থের প্রসারণ, তাহলে তুমি একটা ভুল করছো। কারণ আমরা দেখব যে যখন হিট দেওয়া হচ্ছে তখন ডিরেক্টলি এ থেকে সি পয়েন্টে পানিটা উঠে যায় না, বরং যখন হিট দেওয়া হচ্ছে প্রথমে হিটটা কে পাচ্ছে, প্রথমে কি পাত্র হিটটা পাচ্ছে নাকি প্রথমে তরলটা হিটটা পাচ্ছে, এটা একটু বোঝার লাগবে। তো বোঝাই যাচ্ছে যে আগুনের সাথে সংস্পর্শ আছে প্রথমে এই পাত্রটার, তাই না? এই যে দেখো এই পাত্রটারই তো সংস্পর্শ সবার আগে, তাই না? তাহলে পাত্রটার উপর আগে হিট অ্যাপ্লাই হবে, পাত্রটার উপর যখন হিট অ্যাপ্লাই হবে তখন কি হবে, পাত্রের আয়তন বৃদ্ধি পাবে। তরলের আয়তন কিন্তু আগের মতোই আছে। পাত্রের আয়তন যেহেতু বৃদ্ধি পাচ্ছে আর তরলের আয়তন যেহেতু আগের মতোই আছে, তখন দেখা যাবে যে পানির স্তরটা নেমে আসছে, মানে এ থেকে বিতে নেমে আসছে। তারপর যখন পাত্রের আয়তন প্রসারিত হয়ে গেল, এখন হিটটা পাওয়া শুরু করবে হলো সেই তরল পদার্থ। তরল পদার্থ যখন হিট পাওয়া শুরু করবে তখন তরল পদার্থ আবার প্রসারিত হওয়া শুরু হবে, এবং তরল পদার্থের আয়তন প্রসারণ যেটা আছে সেটা কঠিন পদার্থের আয়তন প্রসারণের থেকে অনেক বেশি হবে, যার ফলে দেখা যাবে যে আয়তন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পায় এখানে তো যাবেই, প্লাস এটা আরো ক্রস করে ফেলবে, তখন আমরা ভিসি পয়েন্টে চলে যাব। বুঝতে পারছো? তাহলে এ থেকে প্রথমে বিতে আসতেছে, বি থেকে তারপর আবার সিতে যাচ্ছে। তো এই এই জিনিসটা তাহলে আমরা প্রকৃত যে প্রসারণটা আছে, প্রকৃত প্রসারণ হলো যে আসলেই তরলটা কতটুকু প্রসারিত হয়েছে, আর আপাত প্রসারণ হলো যে আমাদের চোখে দেখে কতটুকু মনে হচ্ছে। এখন আমরা যদি চোখে দেখা মেজারমেন্ট করি তাহলে তো আমরা এ থেকে সি বিয়োগ করব, তাই না? তো এ থেকে সি বিয়োগ করে হাইট বের হয়ে গেল, আর এটার যে ক্ষেত্রফলটা আছে, মানে এই মানে কি বলবো, কূপের অংশটা যে আছে এটার যে ক্ষেত্রফল আছে সেটার সাথে যদি তুমি গুণ দাও তাহলে কি হয়ে যাবে, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আমি আয়তন পেয়ে যাব, মানে তরল পদার্থ কতটুকু আয়তন প্রসারণ হচ্ছে সেটা পেয়ে যাব, তাই না? বাট সেটা আসলে কি, সেটা আমার মনে হচ্ছে আপাত প্রসারণ, কারণ আমি তো বের করতে পারতেছি না যে পাত্রটা আসলে কতটুকু প্রসারিত হয়েছে। তো এই জিনিসটা যদি আমরা ফিজিক্যালি এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি বের করি, ফিজিক্সের এক্সপেরিমেন্টের মাধ্যমে, তাহলে জিনিসটা কেমন হবে, তাহলে ভি এ দ্বারা কি বোঝাচ্ছে দেখো, আমি এখানে লিখি ভি এ দ্বারা বোঝাচ্ছে হলো অ্যাকচুয়াল, ঠিক আছে? অ্যাকচুয়াল, বা তুমি বলতে পারো যে হলো প্রকৃত প্রসারণ, যেটা নাম আসছে কই থেকে, নাম আসছে হলো অ্যাকচুয়াল থেকে, ঠিক আছে? প্রকৃত প্রসারণ, এটা নাম ভিএ হয়েছে কারণ এটা হলো অ্যাকচুয়াল। ভি এল দ্বারা কি বোঝাচ্ছে, ভি এল দ্বারা বোঝাচ্ছে হলো তোমার লিকুইডের যে প্রসারণ, ঠিক আছে? মানে হলো তরলের প্রসারণ। আচ্ছা একটু দাঁড়াবা, আমি একটু মানে এই নামগুলা ভিএল ভিবি এই জিনিসগুলো যেন তোমাদের কনফিউজ না হয় সেজন্য আমি একটু দেখে নিই, দাঁড়াও। সরি সরি সরি, হ্যাঁ আমার মনে হচ্ছিল যে আমি এখানে ভুল করতেছিলাম, বুঝতে পারছো? আচ্ছা, ভিএ হলো আপাত প্রসারণ, অ্যাকচুয়াল না, এটা হলো অ্যাপারেন্ট। আচ্ছা এটা কি, ভিএ, সরি, ভিএ হলো আপাত প্রসারণ, এটা এ দ্বারা হলো অ্যাপারেন্ট বোঝায়, অ্যাপারেন্ট। আর ভিএল কি, ভিএল হলো তরলের প্রকৃত প্রসারণ, এটা হলো তরলের প্রকৃত প্রসারণ। এটাকে কেন এল দ্বারা প্রকাশ করা হয়েছে, কারণ এটা হলো লিকুইড, এই জন্য এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আর বাকি থাকলো কি, বাকি থাকলো হলো ভি বি, তাই না? তাহলে ভি বি দ্বারা কি বোঝায় সেটা আমরা একটু দেখে নিই। ভি বি হলো তোমার পাত্রটির প্রসারণ, ভি বি হলো পাত্রটির
প্রসারণ। তাহলে ভিএ হলো আপাত প্রসারণ, ভিএল হলো তরলের প্রকৃত প্রসারণ, আর ভিবি হলো পাত্রটির প্রসারণ। তো এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্কটা আমাকে বোঝা লাগবে, তাই না? সম্পর্কটা দেখো, তুমি কিন্তু এখানে দিয়ে দিছি। এই সম্পর্কটা খুব সহজে এই ফিগার থেকেই বুঝতে পারবা। ভি এ কি? ভি হলো আপাত প্রসারণ, তাই না? তাহলে আপাত প্রসারণটা আমরা কিভাবে মেজার করতে পারি? মানে আমি তো বাইরে থেকে কি দেখতেছি, মানে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা তো আপাত প্রসারণ, তাই না? তাহলে তরল যতটুকু আসলেই প্রসারিত হচ্ছে সেখান থেকে যদি আমরা মাইনাস করে দেই এই পাত্রটি কতটুকু প্রসারিত হচ্ছে, তাহলে যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা কিন্তু আমি ফাইনালি দেখতে পাচ্ছি। মানে আমি কিন্তু যেটা চোখে দেখি, মানে আমি যেটা বাইরে থেকে মেজার করি, এটা কিন্তু ডিরেক্টলি প্রকৃত প্রসারণটা না। আমি হলাম প্রকৃত প্রসারণ মাইনাস আবার হলো পাত্রের প্রসারণ, এই জিনিসটাকে হলো ফাইনালি দেখতেছি এবং এটা আমার কাছে মনে হচ্ছে, তাই এর নাম হলো আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট প্রসারণ। তাহলে আসল যে প্রসারণ, তরলের যে প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের যে প্রসারণ, এটা বিয়োগ করলে তুমি যেই বিয়োগফলটা পাবা সেটা হলো গিয়ে তোমার আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপানশন তুমি বলতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, এটাতে ম্যাথ ট্যাথ কিছু আসবে না, বাট এমসিকিউ চলে আসতে পারে, তো সেই জন্য এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। তোমরা ভালো মতো এই জিনিসটা মনে রাখিও, ঠিক আছে? আচ্ছা, সামনে আগাই। এবার হলো গ্যাসের প্রসারণ। তো মজার বিষয় হলো গ্যাসের কোনো কিছুই নাই, আমরা তরলের তো তাও কিছু একটা পাইছিলাম, তাই না? তরলের কি কি পাইছিলাম যে, আচ্ছা আমরা প্রথমে এয়ারটা দেখি। কঠিন পদার্থের কি কি দেখছিলাম? দৈর্ঘ্য দেখছিলাম, দেন হলো ক্ষেত্রফল দেখছিলাম, ক্ষেত্রফল, দেন আবার আয়তন দেখছিলাম, তাই না? এগুলা হলো তিনটাই হলো তোমার কঠিন পদার্থে ছিল। বাট যখন তরল পদার্থের বেলায় আসলাম, তরল পদার্থের বেলায় দৈর্ঘ্য আর ক্ষেত্রফল ছিল না, শুধু আয়তন ছিল। কিন্তু গ্যাসের বেলায় এসে গ্যাসের কোনোটাই থাকে না, না দৈর্ঘ্য, না ক্ষেত্রফল, না আয়তন। তাহলে এখন এই গ্যাসের প্রসারণটা আমি কিভাবে মেজার করব? এটা একটা অনেক বড় কোয়েশ্চেন, তাই না? তো এই ক্ষেত্রে আমরা গ্যাস, গ্যাসের একটা ধর্ম কি জানি, যে গ্যাসকে যেই পাত্রেই রাখা হয় সে সেই পাত্রের পুরোটুকুই জায়গা দখল করে নেয়, তাই না? তাহলে মনে করো যে এই পিস্টন দিয়ে এই গ্যাসটাকে আবদ্ধ রাখা হয়েছে এবং এর উপর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে অবশ্যই, তাই না? পিস্টনটা যেহেতু এখানে রাখা হয়েছে, অবশ্যই একটা ফিক্সড অ্যামাউন্টের চাপ প্রয়োগ করা হচ্ছে। তা না হলে তো আমি এটাকে আরো বেশি চাপা দিতে পারতাম অথবা আরো উপরে উঠে দিতে পারতাম, এরকমটা তো আমি করতেই পারতাম, তাই না? তো এখানে একটা ফিক্সড চাপ দিয়ে কনস্ট্যান্ট রাখা হচ্ছে এবং এই চাপটা এখানে চেঞ্জ করা হবে না। তাহলে এখানে প্রেসার যেটা, এটা অবশ্যই ফিক্সড হতে হবে। এটা ফিক্সড না হলে ঝামেলা আছে, প্রেসার কনস্ট্যান্ট হওয়া লাগবে। তুমি প্রেসার চেঞ্জ করতে পারবা না। প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই পিস্টনটা এখানে থেকে যাওয়ার কথা, পিস্টনটা তো কোনো চেঞ্জ হবে না, তাই না? কারণ পিস্টন চেঞ্জ হলেই তুমি বুঝতে পারবা যে প্রেসার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বাট আমি এমন একটা সিস্টেম করলাম, একটা ক্লোজড সিস্টেম করলাম, যে সিস্টেমে আমি প্রেসারটা ফিক্সড রাখবো এবং আমি এই পিস্টনের মধ্যে হিট দেব। তো হিট দিলে দেখা যাবে এই পিস্টনটা অটোমেটিক্যালি উপরে উঠে গেছে, অটোমেটিক্যালি উপরে উঠে গেছে। তাহলে অটোমেটিক্যালি উপরে উঠে গেছে, কেমনে উঠলো? নিশ্চয়ই এদের ভেতরে যে বায়ু কণা বা গ্যাসের কণাগুলো ছিল সেগুলো উপরের দিকে চাপ দিচ্ছে, ফলে উপরে উঠে গেছে, তাই না? তো যেহেতু উপরের দিকে উঠে গেছে তার মানে একটা চাপ দিচ্ছে, তো এই চাপটা কই থেকে আসলো আসলে? এই চাপটা আসলো তার আয়তন, মানে ওই একটা ফিক্সড জায়গায় যতটুকু আয়তন আছে। মানে আমরা কি বলি যে গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আয়তন নাই, পাত্রের আয়তনই তার আয়তন, তাই না? তাহলে এখানে পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন, ওই পাত্রের আয়তনের গ্যাসের আয়তন যেটা আছে ওই গ্যাসের আয়তনটাই দেখো প্রসারিত হচ্ছে, যার ফলে এখানে একটা চাপ দিল, চাপ প্রয়োগ করলো এবং চাপ প্রয়োগ করার কারণে এই পিস্টনটা উপরে উঠে গেছে। বুঝতে পারছো? তাহলে কিন্তু আমরা এখান থেকে কি বুঝতে পারি যে হ্যাঁ, গ্যাসেরও প্রসারণ হচ্ছে যদি আমরা তাপ প্রয়োগ করি। আচ্ছা, গ্যাসের প্রসারণ নিয়ে একটু আরেকটু ডিটেলসে কথা বলতে হবে, কারণ এখানে একটা আমরা সম্পর্ক দাঁড় করাবো আসলে। তো আমরা একটা সূত্র কলেজে উঠলে পড়বো, সেটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি। এটা কিসের সূত্র? এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের
আচ্ছা, এখানে লেখা খুবই বাজে হয়ে গেছে। আদর্শ গ্যাসের সমীকরণ। এখন ফিজিক্স আবার একটা মজার বিষয় আছে। ফিজিক্সে যত কিছু আদর্শ, এগুলো একটাও এক্সিস্ট করে না। যেমন আদর্শ গ্যাস, যেমন আদর্শ ইঞ্জিন, এগুলো একটাও বাস্তবে এক্সিস্ট করে না। বাট এই জিনিসগুলোকে কেন ডিফাইন করা হচ্ছে? কারণ একটা আইডিয়াল জিনিস যখন ডিফাইন করা থাকবে, তখন বাস্তব লাইফে ওই জিনিসটা আইডিয়াল থেকে কতটুকু ডেভিয়েট করতেছে সেটা কিন্তু আমরা মেজার করতে পারবো, যার ফলে আমাদের ক্যালকুলেশনগুলো অনেক সহজ হবে। সেই জন্য অবশ্যই একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত বা একটা আইডিয়াল থাকা উচিত। তো এটা হলো আমার আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি। জিনিসটা কিভাবে আসছে এটা পরবর্তীতে দেখবা। এখানে গতিতত্ত্বের অনেকগুলা থিওরি আছে, ওই থিওরি থেকে এই জিনিসটা খুব সহজেই ডিরাইভ করা যায়। আবার হলো তোমার চার্লসের ল আছে, বয়েলসের ল আছে, ওগুলা দিয়েও জিনিসগুলো চলে আসে আসলে। তো আজকে তো আমরা ওগুলা নিয়ে পড়াশোনা করবো না, বাট এই জিনিসটা বা এই সূত্রটা আমার লাগবে। তো এখানে পিভি ইকুয়াল টু এনআরটি এর মধ্যে কার পরিচয় কি সেটা একটু আমরা জেনে নিই তাহলে। পি কি? পি হচ্ছে এখানে আমার চাপ, পি থেকে আসছে হলো প্রেশার, প্রেশার থেকে চাপ চলে আসছে, প্রেশার। ভি কি? ভি হচ্ছে আয়তন। ভি কেন? কারণ এটা হলো তোমার ভলিউম। এর হচ্ছে গ্যাসের পরিমাণ, মানে তোমার কত মোল আছে। এন দ্বারা হলো মোল, মোল সংখ্যায় প্রকাশ করা হয়। এই জিনিসটা সামনে আরো বেশি দেখবা, বা তোমরা কেমিস্ট্রিতে হয়তো বা অলরেডি দেখেও ফেলছো। তো এন কি? এন হলো মোল সংখ্যা, একটা গ্যাসের মোল কত। আচ্ছা, সরি। আর কি? আর হলো একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা হলো মোলার গ্যাস ধ্রুবক অথবা সর্বজনীন গ্যাস ধ্রুবক, এটা তুমি বলতে পারো। এটা একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এই জিনিসটা ইয়াতে চলে আসতে পারে, এমসিকিউতে চলে আসতে পারে, যেটার ভ্যালু কত। আর টি কি? টি হলো কেলভিন স্কেলে তাপমাত্রা। অবশ্যই কেলভিন স্কেলে হওয়া লাগবে, বুঝতে পারছো? টি কেন? কারণ টেম্পারেচার ওখান থেকে এটা চলে আসছে। তো এই হলো তোমার ফাইনালি মানে পরিচয়গুলা। পি এর পরিচয় কি, ভি এর পরিচয় কি, আর এর পরিচয় কি, টি এর পরিচয় কি, এন এর পরিচয় কি, সবগুলো বললাম। এই জিনিসগুলো কেন বললাম? কারণ এই জিনিসটা বা এই ফর্মুলাটা আমরা একটু কাজে লাগাবো। একটা জিনিস বা একটা সম্পর্ক দাঁড় করাবো, যেটা বললাম মাত্রই। এখান থেকে একটা সম্পর্ক আসবে, সেই সম্পর্কটার জন্যই আসলে আমরা এই সূত্রটা পড়তেছি। আচ্ছা, চলো তাহলে সেই সম্পর্কটার দিকে যাই। সেটা হলো, আমরা ধরে নিই যে গ্যাসের প্রসারণ সহগ, সেটা কি? বিটা ধরে নিচ্ছে। তাহলে বিটা ইকুয়াল টু কি হবে? ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, তাই না? এই জিনিসটা আমরা দেখছি, আমরা যখন কঠিন পদার্থের বেলায় দেখছি। কঠিন পদার্থের বেলায় মনে আছে কি যে সেখানে এল টু ইকুয়াল টু কি ছিল? এল ওয়ান ওয়ান, আচ্ছা দাঁড়াও, এল টু ইকুয়াল টু এল ওয়ান ডিরেক্টলি যদি লিখে দিই, তাহলে প্লাস আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, তাই না? এখান থেকে আমরা আলফা এর সূত্র বের করতে পারি না? সেটা কি? এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। বের করতে পারি তো এটা, তাই না? আলফা এর ভ্যালুটা। তো এই সেম এই জিনিসটার সাথেই মিল রেখে আমরা ধরে নিলাম যে গ্যাসের প্রসারণ সহগ হলো বিটা ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান। এখন টি ওয়ান টেম্পারেচারে আয়তন হলো ভি ওয়ান, তাহলে পিভি ওয়ান ইকুয়াল টু এনআর টি ওয়ান হবে না? প্রেশার কিন্তু কনস্ট্যান্ট, মনে আছে? এই যে এই জায়গায় প্রেশার কিন্তু কনস্ট্যান্ট, প্রেশারে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। মানে তুমি টেম্পারেচার চেঞ্জ করে হাই টেম্পারেচারে নিয়ে যাও, সমস্যা নাই, বাট প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে পিভি ওয়ান ইকুয়াল টু এনআর টি ওয়ান হবে। এই জিনিসটা তো বুঝতেছো? মানে তো এটা হলো কখন? এটা হলো তোমার টি ওয়ান তাপমাত্রায় পিভি ওয়ান ইকুয়াল টু এনআর টি ওয়ান, আর টি টু তাপমাত্রায় পিভি টু ইকুয়াল টু হয়ে যাবে হলো এনআর টি টু। বুঝতে পারছি? এখন সাপোজ এটা হলো ওয়ান আর এটা হলো তোমার টু, তাহলে তুমি টু মাইনাস ওয়ান করো এবং কমন নিয়ে নাও। তাহলে দেখো পি কমন চলে যাবে, ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু এনআর কমন যাবে টি টু মাইনাস টি ওয়ান। বুঝতে পারছি?
এখন এই জিনিসটা তো আমি পেয়ে গেলাম, এই সম্পর্কটা আমি পেয়ে গেলাম, তাই না? এটার লেফট সাইডে আমরা PV1 দিয়ে ভাগ দিই এবং রাইট সাইডে আমরা nRT1 দিয়ে ভাগ দিই। এখন কথা হলো, কেন লেফট সাইডে PV1 দিয়ে ভাগ দিব, রাইট হ্যান্ড সাইডে nRT1 দিয়ে ভাগ দিব? এমন করলে তো আসলে দুইটা সেম থাকার কথা না, তাই না? কারণ আমরা দুই সাইডে যদি সেম সংখ্যা দিয়ে ভাগ দিই, শুধু সেক্ষেত্রে আমার মানে এটা ট্রু হবে, দুই সাইড সেমই থাকবে। কিন্তু আমরা কি জানি বলো দেখি, PV1 = nRT1 জানি, তাই না? এই যে দেখো, PV1 = nRT1। তাহলে PV1 = যদি nRT1 হয়, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডকে PV1 দিয়ে ভাগ দিতে পারি, আবার রাইট হ্যান্ড সাইডকে nRT1 দিয়েও ভাগ দিতে পারি, কারণ দুটো তো আসলে সেমই, তাই না? তাহলে PV1 দিয়ে যদি ভাগ দাও, তাহলে কি হয়ে যাবে, P আর P কাটাকাটি চলে যাবে, আর নিচে শুধু V1 থাকবে, তাই না? আর নিচে যখন nRT1 দিয়ে কাটাকাটি দিবা, ভাগ দিবা, তখন nr আর nr কাটাকাটি চলে যাবে, আর শুধু T1 থাকবে। তাহলে এখান থেকে কি পেলাম, V2 - V1 / V1 = T2 - T1 / T1। বুঝতে পারছি? এখন এখান থেকে এই T2 - T1 কে নিচে নিয়ে চলে আসো, তাহলে V2 - V1 / V1 / T2 - T1, এটা ইকুয়াল টু কি হয়ে গেল, 1/T1 না? এখন খেয়াল করো, এটাই কি ছিল না আমার বিটা? এটাই কি বিটা না? দেখো বিটা, তাহলে বিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমি, বিটা ইকুয়াল টু পাচ্ছি হলো 1/T1। এই সম্পর্কটাই আমার লাগতো, ঠিক আছে? তাহলে সম্পর্কটা কিভাবে আসলো, এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না আসলে, বাট সম্পর্কটা ইম্পর্টেন্ট, যে বিটা ইকুয়াল টু 1/T1। মানে গ্যাসের প্রসারণের বেলায় যে প্রসারণ সহগটা আছে বা প্রসারণ গুণকটা আছে, এই প্রসারণ সহগটা হলো তোমার টি এর সাথে ব্যস্তানুপাতিক। মানে টি যদি ইনক্রিজ করে, সেক্ষেত্রে বিটা এর মান কমে যাবে। বুঝতে পারছো? প্রসারণ সহগের মান কমে যাবে। সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হলো বিটা ইজ প্রপোর্শনাল টু 1/T, মানে একটা বাড়লে আরেকটা কমবে। এখানে আসলে প্রপোর্শনাল না, এখানে ইকুয়ালি চলে আসছে, বাট তুমি ওই সেম জিনিসই থাকবে আর কি, যে টি ইনক্রিজ করলে বিটা কমবে, আর টি যদি ডিক্রিজ করে তাহলে বিটা বাড়বে। বুঝতে পারছো? আচ্ছা, এখন ওই ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছে এখানে, মানে যে জিনিসটা আমরা পাইলাম ওই জিনিসটা নিয়ে আলোচনা করছে। কি পাইছি বলো দেখি? পাইছি হলো বিটা ইকুয়াল টু 1/T। তাহলে বিটা এর মান কি কোনো কনস্ট্যান্ট? আমরা কিন্তু দেখছিলাম যে কঠিন পদার্থের বেলায় দৈর্ঘ্য প্রসারণ সহগ বা তোমার হলো ক্ষেত্রফল প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ সহগ, এগুলা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু ছিল। একটা নির্দিষ্ট পদার্থের জন্য এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট ছিল। বাট যখন আমি আয়তনের বেলায় জিনিসগুলো করতেছি, তখন কিন্তু আর কনস্ট্যান্ট থাকতেছে না, সেটা হয়ে যাচ্ছে ভেরিয়েবল। কার উপর ডিপেন্ড করতেছে? ডিপেন্ড করতেছে হলো তাপমাত্রার উপর। এই যে দেখো, তাপমাত্রার বিপরীত, তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ হবে তত বেশি, যেটা বললাম যে ইনভার্স রিলেশন এদের মধ্যে। আবার হ্যাঁ, ওই জিনিসটাই বলছে এখানে, একটি নির্দিষ্ট চাপ, চাপ অবশ্যই কনস্ট্যান্ট হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে তার যেটুকু প্রসারণ হবে, একই চাপে কিন্তু কম তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে প্রসারণ হবে তার থেকে বেশি। চাপ কনস্ট্যান্ট আছে কিন্তু তাপমাত্রা কমাই দিছো। দেখো, একটি নির্দিষ্ট চাপ, একই চাপ, এখানে ছিল একটা নির্দিষ্ট তাপমাত্রা, কিন্তু এখানে চলে গেছে হলো কম তাপমাত্রায়। তাহলে ওখানে গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে যেটুকু প্রসারণ হবে, এখানে হবে প্রসারণ তার থেকে বেশি। কেন বেশি? কারণ হলো এখানে প্রসারণ সহগের মানটা বেশি। বুঝতে পারছো? তাহলে এই হলো তোমার গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা। এখন দেখবো পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। মানে এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম যে পদার্থের উপর তাপীয় প্রভাব, বাট এখন দেখবো পদার্থের অবস্থাই চেঞ্জ হয়ে যাবে। পদার্থের অবস্থা কি কি? পদার্থের অবস্থা হলো তোমার গ্যাসীয়, তরল আর কঠিন, তাই না? এই অবস্থাগুলোও কি চেঞ্জ হতে পারে কিনা? তো দেখা যাবে যদি আমি বেশি তাপমাত্রা দেই, মানে এতক্ষণ ধরে যেগুলো পড়লাম সেগুলো হলো তাপমাত্রা দিচ্ছি, বাট অত বেশি না। বুঝতে পারছো? অত বেশি না। কিন্তু যদি আমি তাপ বেশি দিয়ে দেই, তো একসময় কি হবে? আমরা লাস্ট দিনে পড়ছিলাম, মনে আছে যে কেন আসলে এই প্রসারণগুলো হচ্ছে? প্রসারণগুলো হচ্ছে কারণ তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স আছে, সেগুলো ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে, এবং তাদের লুজ হওয়ার কারণে তাদের যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স আছে বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সগুলো বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আয়তন বলো বা ক্ষেত্রফল বলো, এগুলো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে আমি বেশি হিট দিচ্ছি, তাহলে বেশি হিট দেওয়া মানে কি? তাদের মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো বেশি উইক হয়ে যাবে, বেশি দুর্বল হয়ে যাবে, তাই না?
তো বেশি যদি দুর্বল হয়ে যায় তাহলে একসময় কি বলো দেখি কঠিন পদার্থগুলো তরলে পরিণত হয়ে যাবে না? কারণ কঠিন পদার্থ আর তরল পদার্থের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো এটাই যে তাদের মধ্যে অন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থে অনেক বেশি, আর অন্তঃআণবিক আকর্ষণ বল তরল পদার্থে কম। তাহলে হিট দেওয়ার ফলে তো অন্তঃআণবিক বলটাই লুজ হচ্ছে বা হালকা হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে, তো একসময় কিন্তু সেটা তরল পদার্থে পরিণত হয়ে যাবে। এই জিনিসটাই বলছে এখানে যে কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও, বেশি তাপ দিয়ে দাও, তখন তার তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে অবশ্যই মানে একটা নির্দিষ্ট ফিক্সড টেম্পারেচার আছে, এই ফিক্সড টেম্পারেচার না পৌঁছা অবধি তুমি কখনোই সেটাকে তরলে পরিণত করতে পারবা না। একটা ফিক্সড টেম্পারেচারে গেলে পদার্থটা কি হবে, গলতে শুরু করবে। এই প্রক্রিয়াটার নাম হলো গলন, আর যে তাপমাত্রায় গলন শুরু হয় সেটাকে বলা হলো গলনাঙ্ক। এর সাথে তোমরা অনেক বেশি পরিচিত, কারণ তোমরা বরফের গলনাঙ্ক নিয়ে অনেক কিছু পড়ছো, তাই না? তো আমরা তাহলে এই জিনিসটা আরো রিলেট করি বাস্তব এক্সাম্পলের সাথে। তো যখন বরফ থাকে, ফ্রিজে যেমন বরফ উৎপন্ন হয়, তখন সাপোজ মনে করো -3 ডিগ্রি -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাই ওখানে বরফ উৎপন্ন হয়। তো সেটাকে যখন তুমি বাইরে নিয়ে আসবা ফ্রিজের বাইরে, অথবা যদি তুমি সেটাকে তাপ দাও, তাহলে সাথে সাথে কি ওটা পানিতে পরিণত হবে? সাথে সাথে পরিণত হবে না, বরং একটা তাপমাত্রা না আসা পর্যন্ত সেটা পানিতে পরিণত হবে না। তাপমাত্রাটা কত? তাপমাত্রাটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা যখনই চলে আসবে তখনই দেখবা যে বরফ গলতে শুরু করছে এবং সেটা পানিতে কনভার্ট হওয়া শুরু হচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবা যে মানে সাপোজ -2 ডিগ্রি সেলসিয়াসের কিছু বরফের ক্রিস্টাল ছিল, যে এগুলো হলো বরফ, ঠিক আছে? তো তুমি এদেরকে হিট দিচ্ছ, হিট দিয়ে তুমি সেগুলোকে কি করছো, পানিতে কনভার্ট করছো। মানে পানিতে কনভার্ট হওয়া শুরু করছে আসলে, মানে এখানে কিছু বরফও আছে আবার কিছু পানিও আছে, মানে কনভার্ট হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে এই টেম্পারেচারটা কত? এই টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? মজার বিষয় হলো তুমি যখন একে হিট দিবা, আবার যদি হিট দাও, এর টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পাবে না। মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই টেম্পারেচারটা বৃদ্ধি পাবে না, টেম্পারেচারে 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। কতক্ষণ 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে? যতক্ষণ না এই পুরা বরফগুলা গলে পানিতে পরিণত হয়ে যাচ্ছে। যখন সবগুলা বরফ পানিতে পরিণত হয়ে যাবে, মানে তরলে পরিণত হয়ে যাবে, তখনও কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তারপর যখন তুমি আবার হিট দিবা, তখন হলো পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। সাপোজ এখানে 2 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে একটা জিনিস খেয়াল করছো, -2 ডিগ্রি সেলসিয়াস দিছো, ছিল তাপমাত্রা দিছো বা তাপ দিছো, তাপমাত্রা হয়ে গেছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে কি হয়েছে, পানি হওয়া শুরু হয়েছে কেবল, মানে বরফ গলা শুরু করছে। এরপরে যখন তুমি আবার হিট দিবা, তখন কিন্তু আর তাপমাত্রা চেঞ্জ হবে না। এই জিনিসটা খেয়াল করো, এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। তারপরে যখন সেটা পানিতে পরিণত হয়ে যাবে, আবার হিট দিবা, তখন তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটা হবে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে মাঝখানের যে এই স্টেজটুকু আছে, যেই স্টেজে তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পায় না, তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বৃদ্ধি পায় না, কিন্তু বরফটা পানিতে পরিণত হয়, সেই তাপটাকে বলতেছে হলো সুপ্ত তাপ। বুঝতে পারছো? তাহলে সুপ্ত তাপ কোনটা? সুপ্ত তাপ হলো পদার্থের অবস্থা পরিবর্তন করার জন্য যে তাপ প্রয়োগ করতে হয়, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে না। এই জিনিসটা খেয়াল রাখিও। তাহলে এই জিনিসটা এখানে বলছে গলন চলাকালীন নির্দিষ্ট গলনাঙ্কে, এটা অবশ্যই নির্দিষ্ট গলনাঙ্কে যে পরিমাণ তাপ দিয়ে পুরো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করতে হয়, সেই তাপকে বলা হয় গলনের সুপ্ত তাপ। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা যে এখানে তাপমাত্রা পরিবর্তন হবে না। তাপমাত্রা পরিবর্তন হলেই কিন্তু সেটা আর সুপ্ত তাপ থাকবে না। তাপমাত্রা অপরিবর্তিত, অপরিবর্তিত, এটা খেয়াল রাখবা অবশ্যই। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হলো তোমার মোটামুটি পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। এটা হলো গলনের বেলায়, মানে কঠিন পদার্থ থেকে যখন তরলে কনভার্ট হচ্ছে, তখন এই বিষয়টা আসলে হচ্ছে। আচ্ছা, লেখাগুলো একটু ভালো হয়নি আর কি।
এখন এই সেম জিনিসটাই আবার কখন ঘটবে, যখন তুমি একটা তরল পদার্থকে বাষ্পে পরিণত করবা। তুমি তরল পদার্থকে হিট দিচ্ছ, হিট দিতেই আসো, তো একসময় কি হবে, তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা আছে সেটা এত বেশি দুর্বল হয়ে যাবে যে তাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যাবে এবং তারা ধীরে ধীরে গ্যাসে পরিণত হওয়া শুরু করবে। তাহলে তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় তরল পদার্থটি গ্যাসে পরিবর্তন হওয়া শুরু করবে। এই প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম হলো বাষ্পীভবন। বুঝতে পারছো? বাষ্পীভবন, এটার সাথে তোমরা অনেকে ইউজ টু, কারণ দেখছোই তো যে গরম পানি যখন আমরা চুলায় দেই তখন একটা নির্দিষ্ট সময় পর টেম্পারেচার যখন বৃদ্ধি পায় তখন কি হয়, পানিটা বাষ্প হওয়া শুরু করে দেয় এবং যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে বলা হলো স্ফুটনাঙ্ক। যে তাপমাত্রায় বাষ্পীভবন শুরু হবে সেটার নাম হলো স্ফুটনাঙ্ক। এই স্ফুটনাঙ্ক কিন্তু অবশ্যই চাপের উপর নির্ভর করে। এই জিনিসটা আমরা বাস্তব এক্সাম্পল দেখব আজকের ক্লাসের লাস্টে, এটা নিয়ে আলোচনা আছে যে স্ফুটনাঙ্ক কিভাবে চাপের উপর প্রভাব নির্ভর করে অথবা কতটুকু নির্ভর করে, এটার সাথে কি আমাদের বাস্তবের কোনো অভিজ্ঞতা মিলে কি না সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। এখন তোমরা পানির স্ফুটনাঙ্ক কত এটা খুব সহজেই জানো, তাই না? এটা তো সবারই জানা কথা যে 100°C হলো পানির স্ফুটনাঙ্ক। তার মানে পানিকে টেম্পারেচার দিচ্ছ, মানে হিট দিচ্ছ 30°C থেকে 40°C হয়েছে কিচ্ছু হবে না, 40 থেকে 60 হয়েছে কিচ্ছু হবে না, 60 থেকে 80 90 কিচ্ছু হবে না। বাট যখনই 100°C তাপমাত্রা পৌঁছায় যাবে তখন কিন্তু পানি বাষ্প হওয়া শুরু করে দেবে, তাই না? এবং এখানেও সেম জিনিসটাই ঘটবে যেমনটা তরলের বেলায় হয়েছে। কি জিনিস? যে সাপোজ মনে করো যে এগুলা পানি তুমি এটা 98°C তুমি হিট দিচ্ছ, হিট দেওয়ার ফলে এখানে মনে করো পানিও আছে আর এদিকে হলো বাষ্প হওয়া শুরু করছে। বুঝতে পারছো? এটা মনে করো 100°C। এরপরে তুমি যখন আবার হিট দিবা তখন কি হবে, সবগুলা পানি বাষ্পে পরিণত হবে। বাট যতক্ষণ পর্যন্ত সবগুলা পানি বাষ্পে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না, 100°C থেকে যাবে, টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না। এই জিনিসটা তুমি এক্সপেরিমেন্টালি হয়তো করা সম্ভব না, হ্যাঁ আসলে এক্সপেরিমেন্টালি করা সম্ভব না, বাট এই জিনিসটা একটা ফিজিক্সের স্বতঃসিদ্ধ বিষয়। যতক্ষণ পর্যন্ত না সবগুলা বস্তু মানে এই স্টেট থেকে এই স্টেটটার ট্রানজিশনটা হচ্ছে, ট্রানজিশনটার মধ্যে মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য হলো এখানে কেবল বাষ্প হওয়া শুরু হয়েছে আর এখানে প্রতিটা অণুই বাষ্পে পরিণত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না প্রতিটা অণু বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার চেঞ্জ হবে না। এখানে যে আমি হিটটা দিচ্ছি এই হিটটা আসলে এই বাষ্পগুলো আর পাচ্ছে না, এই হিটটা পাচ্ছে এই পানির অণুগুলা। এই পানির অণুগুলা হলো হিটটা পাচ্ছে এবং এরা হলো বাষ্পে পরিণত হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, দেন যদি তুমি একে আবার হিট দাও তাহলে সেক্ষেত্রে হয়তো বা এই বাষ্প যেটা আছে এই টেম্পারেচার আরো বৃদ্ধি পাবে। তুমি ধরে নাও যে 102°C। বুঝতে পারছো? আরো হয়তো বা বৃদ্ধি পাবে। আচ্ছা দাঁড়াও একটু, এসি টেম্পারেচারটা আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছো এখন? তাহলে এই যে সেম এখানেও একটা স্টেট থাকতেছে, সেই স্টেটটা কি বা সেই ট্রানজিশন স্টেটটা হলো সেখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হবে না বাট পদার্থের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। পদার্থের অবস্থা কি হচ্ছে, তরল থেকে বায়বীয়তে পরিণত হচ্ছে। এই জিনিসটাই বলছে এখানে। দেখো, তরলকে বাষ্পীভূত করার সময় যে পরিমাণ তাপ দিয়ে পুরো তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হয়, মানে পুরো তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হবে, সেই তাপকে বলা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এবং এখানেও সেম তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। এখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই সূত্র তাপটা বেসিক্যালি কি? সূত্র তাপটা হলো পদার্থের অবস্থা পরিবর্তন করার জন্য যে তাপ লাগে কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে, সেই তাপটাই হলো তোমার সুপ্ত তাপ। এবং এই সুপ্ত তাপ তাহলে দুইটা, একটা আমরা দেখলাম কি গলনের সুপ্ত তাপ যখন সেটা বরফ থেকে পানি হচ্ছে, এবং আরেকটা দেখলাম হলো আমরা
বাষ্পীভবনের সুপ্ত তাপ, যখন সেটা পানি থেকে বাষ্প হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখন আমি যদি আরো টেম্পারেচার দিতে থাকি তাহলে কি হবে? টেম্পারেচার যদি আমি বৃদ্ধি করতেই থাকি তাহলে দেখা যাবে যে অণুগুলো আয়নিত হয়ে যাবে, এবং আয়নিত হলে একটা নতুন পদার্থের চতুর্থ অবস্থা তৈরি করবে, সেটা হলো প্লাজমা স্টেট। বুঝতে পারছো? এই প্লাজমা স্টেট নিয়ে জাস্ট এখানে তোমাদের ধারণা দেওয়া হয়েছে যে হ্যাঁ আসলে আরেকটা স্টেট আছে, মানে আমরা যে পড়ি কঠিন, তরল আর বায়বীয়, এটা বাদেও আরেকটা স্টেট আছে, সেটা হলো প্লাজমা। এটা কখন তৈরি হয়? যখন হলো অনেক হাই টেম্পারেচার থাকে, যেমন তোমার যখন থান্ডার বোল্ট হয়, মানে যখন বজ্রপাত হয় আকাশে, তখন কিন্তু এই চতুর্থ স্টেট যেটা আছে সেটা কিন্তু বায়ুমণ্ডলে তৈরি হয় নাইট্রোজেনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তো জাস্ট এটা আলোচনা করা হয়েছে যে যদি তুমি অনেক হিট দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে প্লাজমা নামে নতুন অবস্থা তৈরি হতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই হলো পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব। এই জিনিসটাই এখন গ্রাফিক্যালি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেন তোমরা জিনিসটাকে আরেকটু ভিজুয়ালি বুঝতে পারো। তাহলে দেখো, এদিকে দিছে হলো আমি সময়, মানে এদিকে টি যাচ্ছে, তো টি বাড়তেছে মানে কি? টি বাড়তেছে মানে হলো কিউ বা হিট যেটা সেটা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, মানে হিট দিচ্ছে। তো হিট দিলে দেখো প্রথমে এখান থেকে যখন সে এখানে গেল তখন তাপমাত্রা কি হয়েছে? 0 থেকে বাড়ছে, বাড়ে এই জায়গায় যায় তার কি হয়েছে? সরি, এটা 0 না, এটা মনে করো হলো -10। -10 থেকে এই পয়েন্টে যখন আমি হিট দিচ্ছিলাম তখন কিন্তু তাপমাত্রা বাড়ছে, কিন্তু যখন 0-তে চলে গেছে তখন যখন আমি হিট দিচ্ছি তখন কিন্তু তাপমাত্রা বাড়ে নাই। দেখো তাপমাত্রা 0 থেকে গেছে, তাপমাত্রা বাড়ছে? তাপমাত্রা বাড়ে নাই, তাপমাত্রা আগেরটাই থেকে গেছে। তাহলে এই এটুক জিনিস কি? এই এটুক টাইমে আমি যে তাপটা দিলাম সেই তাপটা হলো তোমার গলনের সরি গলনের সুপ্ত তাপ। এখানে কি হয়েছিল? এখানে বরফগুলো গলা শুরু করছিল, আর এই পয়েন্টে যায় সবগুলা বরফ পানিতে পরিণত হয়ে গেছে। তো সবগুলা বরফ যখন পানিতে পরিণত হয়ে গেছে, তারপর যখন আমি আবার হিট দেব তখন কি হবে? হিটগুলা আবার টেম্পারেচার বৃদ্ধি পাওয়া শুরু করবে। দেখো টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এখন টেম্পারেচার বৃদ্ধি পাইতে পাইতে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে, 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলে আবার কিন্তু ওই সেম সূত্রতাপের বিষয়টা ঘটবে। এখানে বাষ্প হওয়া শুরু হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত না প্রতিটা অণুই বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারের আর কোনো চেঞ্জ হবে না। টেম্পারেচার দেখো 100 ডিগ্রি সেলসিয়াসে থেকে গেছে। এটা হলো তোমার তোমার কি বলতে পারো গলন, আর একটা কি কিসের সূত্রতাপ যেন? এটা বাষ্পীভবনের সূত্রতাপ, তাই না? তাহলে এটা হলো বাষ্পীভবনের সুপ্ততাপ। এই যে এই পার্টটুকু, যখন সবগুলা অণু আবার বাষ্পে পরিণত হয়ে যাবে তারপরে যখন তুমি আবার হিট দেবা তখন কিন্তু আবার টেম্পারেচার ইনক্রিজ করবে। বুঝতে পারছো? তো এই হলো গিয়ে সামারি এখানকার সবগুলো জিনিসের। এই জিনিসগুলো কেন বললাম? কারণ এগুলা কিন্তু ম্যাথে অ্যাপ্লাই হবে। তো এই জিনিসটা, এই কনসেপ্টটুকু বোঝা অনেক জরুরি। যদি না বুঝো তাহলে আরেকবার রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নাও, বাট এটা বোঝাই লাগবে। এটা না বুঝলে ক্যালোরিমেট্রিতে যাই তুমি জিনিসগুলো আর অ্যাপ্লাই করতে অনেক সাফার করবা। এখন আমরা কি করলাম? যে হিট দেওয়া দেখলাম, তাই না? যে একটা বস্তুর উপরে হিট দিলে সেটা কেমন হবে। কিন্তু আমরা তো চাইলে উল্টা প্রসেসটাও করতে পারি, যে একটা উত্তপ্ত বস্তু আছে, এই উত্তপ্ত বস্তুটা থেকে আমি হিট সরাই নেব, মানে আমি তাপমাত্রা এখন কমাবো। তাপমাত্রা কমাইলে কিন্তু এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম তার ঠিক এই প্রসেসটার উল্টা প্রসেসটাও ঘটবে, সমস্যা নেই। তো এই উল্টা প্রসেসটার নাম কি? দেখো, যদি এমন হয় যে তাপ যদি সরাই নেই, একটা গ্যাস প্রথমে তরলে পরিণত হবে, গ্যাস থেকে তরলে পরিণত হবে, তারপর কঠিন হতে পারে, যেমনটা আমাদের ফ্রিজে হয়। ফ্রিজে কি হয়? আমরা নর্মালি পানি দেই, তাই না? তো এই পানিটা আবার পরবর্তীতে তরল থেকে কঠিন পদার্থে পরিণত হয়ে যাচ্ছে বা বরফে পরিণত হচ্ছে। তাহলে বায়বীয় অবস্থা থেকে তরলে অবস্থায় পরিণত হওয়াকে বলতেছে হলো ঘনীভবন বা লিকুইফিকেশন, আর তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়াকে বলতেছে হলো সলিডিফিকেশন বা কঠিনীভবন। বুঝতে পারছো? তাহলে ওখানে যেমন আমাদের ছিল যে গলন, গলন মানে কি ছিল? কঠিন থেকে
পানিতে পরিণত হবে বা তরলে পরিণত হবে। এখানে হলো ঠিক তার উল্টা, তরল থেকে কঠিনে পরিণত হবে, সেই প্রসেসটার নাম কি? সলিডিফিকেশন বা কঠিনীভবন। আর ওখানে যেমন আমাদের ছিল বাষ্পীভবন, তার মানে কি তরল থেকে বাষ্পে পরিণত হবে। তাহলে এখানে সেই প্রসেসটার উল্টা প্রসেসটা হলো ঘনীভবন। এটা মানে কি? এটা মানে হলো যে গ্যাসীয় পদার্থটা তরলে পরিণত হবে। বুঝতে পারছো? তোমাকে জাস্ট এখানে এই প্রসেসগুলোর নাম মনে রাখতে হবে এবং কোনটা দ্বারা কি বোঝায় এটা মনে রাখতে হবে। তোমাদের ক নম্বরে চলে আসতে পারে যে ঘনীভবন মানে কি বা কঠিনীভবন মানে কি, আসতে পারে। তো এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের মিডিল পর্যায়ে আমরা চলে আসছি। মিডিল পর্যায়ে সবসময় যেটা থাকি, মানে রাখি আর কি আমি, যেন তোমরা বোরিং ফিল না করো, একটা মোটিভেশনাল সেশন ছোট একটা। তো সেটা হলো, ইওর লাইফ ডাজ নট গেট বেটার বাই চান্স, ইট গেটস বেটার বাই চেঞ্জ। তো এই জিনিসটা খুব বেশি রিলেটেড আমাদের লাইফে। আমরা কি ভাবি যে হুট করে আমাদের লাইফে কোনো কিছু একটা ঘটে যাবে আর সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে, আমার লাইফ একদম সুন্দর হয়ে যাবে। আমরা ভাবি, তাই তাই না? এরকমই তো ভাবি যে এখন আমার অলস লাগতেছে, এখন আমার পড়তে ইচ্ছা করতেছে না, নিশ্চয়ই আমার সাথে কোনো কিছু একটা ঘটবে, তারপর আমার খুব পড়তে ইচ্ছা করবে, তারপর আমি পড়ালেখা শুরু করে দেবো, একদম টপ করে ফেলবো। এরকমটা অনেকেই ভাবে কি না? আসলেই কিন্তু ভাবে। এবং সত্যি কথা বলতে আমার নিজেরও এরকম হয় মাঝে মধ্যে, যে অলসতা লাগতেছে, পড়তে ইচ্ছা করতেছে না, তখন মনে হয় যে আচ্ছা, কোনো একটা ঔষধ খাইলে যদি আমি একদম এনার্জি পেয়ে যেতাম, সে এনার্জেটিক পড়ালেখা শুরু করে দিলাম। বা কেউ আমার উপর একটু ঝাড়ফুঁক করে দিল, একটু দোয়া টোয়া পড়ে দিল, আর একদম আমি একদম সতেজ হয়ে গেলাম, সেইভাবে পড়ালেখা শুরু করলাম। মনে হয় মাঝে মধ্যে এরকম। বাট আসলে কি এই জিনিসটা পসিবল? এই জিনিসটা কিন্তু পসিবল না যে হুট করে তোমার লাইফে কোনো কিছু একটা ঘটে গেল বা বাইরের কেউ এসে তোমাকে মোটিভেট করে গেল, এই জিনিসটা আসলে হয় না। এই পৃথিবী আসলে অনেক নিষ্ঠুর, এটা হলো সত্যি কথা। পৃথিবীর তোমার নিজের মানুষজন ছাড়া কেউ চায় না যে তুমি উপরে উঠো, কারণ অনেক কম্পিটিটিভ ওয়ার্ল্ড না। তো সবাই দেখা যাবে যে তুমি উপরে উঠতেছো, তার মানে আরেকজন উঠতে পারতেছে না, তো সবাই চাইবে যে তুমি যেন নিচে থাকো, ওরা যেন উপরে ওঠার সুযোগ পায়। এই জিনিসটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে, এই প্রতিদ্বন্দ্বিতামূলক যে মনোভাবটা আছে, এটা কাজ করে। তো তুমি কি এই জিনিসগুলো টেকেল করতে হবে, মানুষের আশায় পড়ে থাকলে হবে না। কোনো কিছু একটা হুট করে তৈরি হয়ে যাবে আর সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা ঘটবে না। এটা মাথায় ভালো মতো গেঁথে নাও, এই জিনিসটা ঘটবে না। তোমার নিজেকে চেঞ্জ করতে হবে, ধীরে ধীরে চেঞ্জ করো। তোমার হালকা হালকা হ্যাবিট গুলো নিয়ে কাজ করো। তুমি সকালে ঘুম থেকে ওঠার ট্রাই করো, তুমি জিমে যাওয়া ট্রাই করো, তুমি আজকে 3 ঘন্টা পড়তেছো, কালকে 3 ঘন্টা 30 মিনিট পড়া ট্রাই করো। এভাবে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ সামনে আগাও। তাহলে এই যে স্মল স্মল চেঞ্জগুলো আছে না, এই জিনিসগুলো দেখবা যে অনেক বড় হয়ে যাবে এক টাইমে। ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে বিন্দু বিন্দু শিশুর কণা গড়ে তোলে সাগর অতল, এরকম কিছু একটা। তো এই যে তোমার অল্প অল্প এফোর্ট, প্রতিদিনের হালকা হালকা চেঞ্জ, এই জিনিসগুলাই দেখবা যে এক টাইমে তোমার অনেক বড় একটা সাকসেস দাঁড় করাই দিচ্ছে। বাট করতে হবে কি? তোমাকে নিজেকেই চেঞ্জ করতে হবে। এই জিনিসটাকে মাথায় ঢুকাইতে হবে যে হ্যাঁ, আমার লাইফ আমাকেই চেঞ্জ করতে হবে, আমাকেই এফোর্ট দিতে হবে, আমাকেই কষ্ট করতে হবে, তাহলে আমি উপরে উঠবো। মানুষজন কেউ এসে আমাকে ভালো করাই দিবে না। তো এই জিনিসগুলো যদি মাথায় গেঁথে দিতে পারো, তাহলে দেখবা যে তুমি আলাদা রকম একটা শক্তি পাচ্ছ এবং সেই হিসাবে কাজ করা শুরু করবা। আচ্ছা, তাহলে সামনে আগাই। এখন দেখো, বাষ্পায়নের নির্ভরশীলতা, এই জিনিসটা নিয়ে একটু পড়ালেখা করবো। বাষ্পায়ন কি? আচ্ছা, বাষ্পায়ন হলো, তোমরা তো জানোই তাই না, যে পানি যখন বাষ্পে পরিণত হয়, যে প্রসেসটা আছে, এই প্রসেসটাই হলো তোমার বাষ্পায়ন। তো বাষ্পায়ন কতগুলো জিনিসের উপর আবার নির্ভর করে, যেমন বাতাসের প্রবাহ। বাতাসের প্রবাহ যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন বেশি হবে, খুব স্বাভাবিক একটা বিষয়। কিভাবে? তো সাপোজ মনে করো, তোমাকে আমি কিভাবে এক্সাম্পল দিব, একটা পুকুর আছে মনে করো। তো এই পুকুরের মধ্যে বাষ্পায়ন হচ্ছে। এখন বাষ্পায়ন হওয়ার ফলে ওখানকার তাপমাত্রাটা কি হয়ে যাবে বলো দেখি? গরম হয়ে যাবে না? কারণ বাষ্প হচ্ছে, তার মানে কি অবশ্যই তাপমাত্রা একটু হলেও বেশি। আচ্ছা, এখানে কিছু বিষয় আরো আসবে। সেটা হলো, আমরা কি জানি নর্মালি বলো দেখি, যে পানি যখন বাষ্প হওয়া শুরু হবে, বা আমি যদি বলি পানির স্ফুটনাঙ্ক, সেটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো তোমাদের কি মনে হয় যে পুকুরের পানি যখন বাষ্পীভূত হয় তখন পানির টেম্পারেচার কি 100 ডিগ্রি সেলসিয়াস হয়? এটা কি বলতে পারো তোমরা? যারা পুকুরে গোসল করছো তারা খুব সহজেই বলতে পারবে যে না, জীবনেও না। কারণ যখন বাষ্পীভূত হয় তখনও খুব সুন্দর মতো পানিতে গোসল করা
যায়, পুকুরের পানিতে গোসল করা যায়, তার মানে সেটা 100°C না ফর শিওর। তাহলে তো আমি ওখানে লাফ দিলে আমার গা ঝলসে যেত একেবারেই। তো তাহলে আমার প্রশ্ন হলো, তাপমাত্রা 100°C না, স্টিল সেখানে বাষ্পায়ন হচ্ছে কেমনে? কিভাবে সেখানে পানি বাষ্পে পরিণত হচ্ছে বলো? এটা হলো তোমাদের বাড়ির কাজ, তোমরা জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করবা যে কেন তাপমাত্রা 100°C না হওয়া সত্ত্বেও বাষ্পীভূত হচ্ছে পানি সেখানে। আচ্ছা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এখন আমি তোমাদেরকে বলি যে এই বাষ্পায়ন কিসের জিনিসের উপর নির্ভর করে বা কোন জিনিসগুলোর উপর নির্ভর করে। সেটি হলো বাতাসের প্রবাহ। যেটা বলতেছিলাম যে সাপোজ বাষ্পীভূত হয়ে গেল পানিগুলা, তাহলে পানিগুলা বা জলীয় বাষ্পগুলা কই থাকবে? ওখানেই তো থাকবে, তাই না? তো ওখানে যদি থাকে তখন আবার কি হবে? বাতাসের আর্দ্রতা বেশি হয়ে যাবে। বাতাসের আর্দ্রতা যদি বেশি হয়ে যায় তাহলে পরবর্তীতে সেখান থেকে আর জলীয় বাষ্প তৈরি হবে না। কিন্তু যদি বাতাসের প্রবাহ থাকে তাহলে কি হবে? জলীয় বাষ্পগুলো তৈরি হচ্ছে, বাতাসের প্রবাহ সেই জলীয় বাষ্পগুলোকে নিয়ে অন্য জায়গায় চলে যাবে। তার ফলে ওই জায়গায় কিন্তু আর জলীয় বাষ্প থাকতেছে না। ওই জায়গায় যদি জলীয় বাষ্প না থাকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তখন আবার জলীয় বাষ্প উৎপন্ন হবে। তাহলে বাতাসের প্রবাহের উপর ডিপেন্ড করতেছে না বাষ্পায়ন? অবশ্যই ডিপেন্ড করতেছে। দেন হলো তরলের উপরিভাগের ক্ষেত্রফল। তরলের উপরিভাগের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে যে এই সারফেস এরিয়াটা যে আছে না, এই সারফেস এরিয়াটা কতটুকু। সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন বেশি হবে, সারফেস এরিয়া যদি কম হয় তাহলে বাষ্পায়ন কম হবে। তুমি পুকুরের পাশে 1 গ্লাস পানি রেখে দাও, ওখান থেকে যতটুকু বাষ্পায়ন হবে পুকুর থেকে বাষ্পায়ন অনেক বেশি হবে, কারণ পুকুরের সারফেস এরিয়াটা অনেক বড় আর তোমার গ্লাসের সারফেস এরিয়াটা মাত্র একটুক। বুঝতে পারছো? আচ্ছা, দেন হলো তরলের প্রকৃতির উপরে ডিপেন্ড করতেছে। যেসব তরলের স্ফুটনাঙ্ক কম সেসব তরলের বাষ্পীভবন খুব সহজেই হবে, তাই না? যেহেতু স্ফুটনাঙ্ক কম তার ফলে বাষ্পায়ন খুব সহজেই হবে বা বেশি হবে। কিন্তু যেসব তরলের স্ফুটনাঙ্ক অনেক বেশি তাদের বাষ্পায়ন কিন্তু অনেক কম হবে। তো এটাই তো, তাহলে তরলের প্রকৃতির উপর নির্ভর করতেছে না? অবশ্যই নির্ভর করতেছে। দেন হলো বাতাসের চাপ। বাতাসের চাপ যদি কম হয় তাহলে বাষ্পায়ন বেশি হবে। বুঝতে পারছো? বাতাসের চাপ যখন কম হবে তখন বাষ্পায়নটা বেশি হবে। এখন বাতাসের চাপ যদি অনেক বেশি হয় তাহলে তো এই জলীয় বাষ্পটা আর বেরই হতে পারবে না, তাই না? কারণ জলীয় বাষ্পটা তো বের হওয়ার জন্য আবার বেশি চাপের থেকে কম চাপের দিকে যাওয়া লাগবে। এটা হলো তোমার ওই যে ডিফিউশনের রেটের মতো একটু চিন্তা করতে পারো, যে সবসময় এটা বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। এখন বায়ুর চাপ যদি অনেক বেশি হয় তাহলে তো বাতাস বা জলীয় বাষ্প তো বের হয়ে বায়ুতে বের হতে পারবে না। তো তখন দেখা যাবে বাতাসের চাপ যদি কম হয় তখন বাষ্পায়ন বেশি হচ্ছে, আর বাতাসের চাপ যদি বেশি হয় তখন বাষ্পায়ন আবার কম হবে। উষ্ণতার উপর ডিপেন্ড করতেছে। টেম্পারেচার টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে বাষ্পায়নটা বেশি হবে, টেম্পারেচার যদি কম হয় তাহলে বাষ্পায়নটা কম হবে। এটা বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, সেটা হলো বায়ুর শুষ্কতা, অথবা তোমরা বলতে পারো যে আর্দ্রতা, এটারও বলা যেতে পারে। এই জিনিসটার উপরে হলো ডিপেন্ড করতেছে যে জলীয় বাষ্প বা বাষ্পায়ন কতটুকু হবে। যদি এমন হয় যে বাতাসে আগে থেকে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে তো আর নতুন করে জলীয় বাষ্প তৈরি হবে না বা অনেক কম তৈরি হবে। কিন্তু যদি এমন হয় যে বাতাসে জলীয় বাষ্প নাই, অনেক কম জলীয় বাষ্প, সেক্ষেত্রে কিন্তু বাষ্পায়নটা অনেক দ্রুত হবে বা অনেক বেশি হবে। তাহলে বায়ুর শুষ্কতা বা আর্দ্রতা এটার উপরেও কিন্তু বাষ্পায়ন কতটুকু হবে সেটার উপর নির্ভর করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বাষ্পায়নের নির্ভরশীলতা নিয়ে যা যা কথা বলার আমি সব কথা বলে ফেললাম। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। এবার আসি আপেক্ষিক তাপ। এখন হয়তো বা আমরা একটু মানে ভালো টপিকের দিকে আগাচ্ছি এবং এই টপিকগুলা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপেক্ষিক তাপ কি? 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে পদার্থের আপেক্ষিক তাপ। ভালো মতো মাথায় ঢুকায় নাও। তাহলে কি কি জিনিস লাগবে? প্রথমে হলো পদার্থ হওয়া লাগবে 1 কেজি, আর তাপমাত্রা হওয়া লাগবে 1 কেলভিন বৃদ্ধি। 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। বুঝতে পারছো? আবারও বলি, 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন সেই তাপটাকেই বলতেছে হলো আপেক্ষিক তাপ। বুঝতে পারছো? এখন তাহলে আমরা এদের কি করব? সূত্র দ্বারা করাবো। তো আমরা ধরে নেই যে আচ্ছা, এখানে একটা নিউ স্লাইড নিয়ে নিই। তো ধরে নেই m কেজি বস্তুর
তাপমাত্রা তুমি ডেল টি পরিমাণ বাড়াইছো, ঠিক আছে, ডেল টি পরিমাণ বাড়াইছো, এম কেজি বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বাড়াইতে তোমার তাপ লাগছে হলো আর ডেল কিউ পরিমাণ। ডেল দ্বারা আসলে তোমার পার্থক্য বোঝায়, এই জিনিসটা আশা করি তোমরা জানো যে ডেল কিউ পরিমাণ তাপ লাগছে। এম কেজি বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হয়েছে ডেল কিউ। তাহলে আমার সূত্র অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হলো 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন। আমি যদি দেখি যে 1 কেজি বস্তুর ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ লাগবে? তাপ লাগবে হলো ঐকিক নিয়মের মতো চিন্তা করো, যখন এম থেকে 1-এ আসবে তখন সেটা কই চলে যাবে? ভাগে চলে যাবে, তাই না? তাহলে এখানে হয়ে যাবে ডেল কিউ ডিভাইডেড বাই এম। বুঝতে পারছো? এটা গেল 1 কেজি বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে যেই তাপ লাগবে। আমার তো লাগবে হলো 1 কেজি বস্তুর পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে। 1 কেলভিন বাড়াতে তাপ লাগবে কতটুকু? লাগবে হলো ডেল কিউ বাই এম ডেল টি। এই যে দেখো, এই ডেল টিকেও আমি নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এখন যে ডেল কিউ বাই এম ডেল টি পাইলাম, যে ডেল কিউ বাই এম ডেল টি পাইলাম আমি, এটাই কি আমার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ না? এই যে এখানে যে আমরা আপেক্ষিক তাপ পড়লাম যে 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন, তাহলে কোন তাপের প্রয়োজন? এই যে ডেল কিউ বাই এম ডেল টি, এই তাপটাই তো প্রয়োজন, তাই না? তাহলে আপেক্ষিক তাপ আমি পেয়ে গেছি অলরেডি, এটাই হলো আমার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের ইংলিশ হলো তোমার স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট, আর এটাকে প্রকাশ করা হলো এস দ্বারা। বুঝতে পারছো? তাহলে আমি ফাইনালি কি পাইলাম এখান থেকে? পাইলাম হলো এস ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আসো, এখানে এখন তাকাও, এস ইকুয়াল টু কিউ বাই এম টি টু মাইনাস টি ওয়ান। আমি যে ওখানে ডেল কিউ ধরছি, এই ডেল কিউটাকেই তারা ধরে নিচ্ছে হলো কিউ, বা তুমি ডিরেক্টলি বড় হাতে যেহেতু দেওয়া আছে বড় হাতেরই পড়ো, সমস্যা নেই। 11-12 যায় এগুলো সব ডিকেও দেখবা, বুঝতে পারছো? সেই জন্য আর কি, মানে আমি তো তোমাদেরকে একটু করে হালকা হালকা করে তোমাদের টাচ দিই, ইন্টারে পড়ারও একটু একটু করে টাচ দিই, যেন তোমাদের ইন্টারে যে জিনিসগুলো ক্যাচ করা অনেক সহজ হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, ডেল কিউকে কেন কিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে? কারণ এখানে ইনিশিয়াল যে কিউ সেটাকে 0 ধরে নেওয়া হচ্ছে। বুঝতে পারছো? মানে প্রথমে এখানে ডিরেক্টলি তোমার বলে দিবে যে এত তাপ দেওয়া হয়েছে, এতটুকু তাপ দেওয়া হয়েছে, মানে আমাদের ক্ষেত্রে যে ইনিশিয়ালি এত তাপ ছিল, ফাইনালি এত তাপ হয়েছে। তো সেক্ষেত্রে তো আমাদের শুধু তাপের চেঞ্জটাই শুধু বের করে দিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে ডেল কিউ ইকুয়াল টু কিউ, আর এখানে ডেল টি যেটা, ডেল টি তো অবশ্যই টি টু মাইনাস টি ওয়ান। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হলো এস ইকুয়াল টু কিউ বাই এম টি টু মাইনাস টি ওয়ান। অথবা এই জিনিসটাকে তোমার আরো বেশি কাজে লাগবে, যেটা যেটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে আর কি, এখান থেকে দেখো আমি কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু এম এস ডেল টি লিখতে পারি না? এটা, এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে, এটা বলে দিলাম, খেয়াল রাখিও। আপেক্ষিক তাপের বেলায় কিউ ইকুয়াল টু এম এস ডেল টি, এই সূত্রটা অনেক বেশি কাজে লাগবে। মানে এমনি আপেক্ষিক তাপের সূত্র তো এটা, এস ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। বাট এটাকে যদি আমি কতটুকু তাপ লাগবে সেটা যদি বের করতে চাই, তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি? এম এস ডেল টি। মানে একটা বস্তু তাপমাত্রা যদি আমি এত থেকে এত চেঞ্জ করি, তাহলে কতটুকু তাপ দিতে হবে সেটা আমি কিভাবে পাবো? এম এস ডেল টি দ্বারা পেয়ে যাব। এখন আমার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ যেটা আছে এর ইউনিট লাগবে, তাই না? তাহলে এর ইউনিটটা কিভাবে পাবো? এর ইউনিটটা আমি খুব সহজেই এখান থেকে বের করতে পারবো। দেখো, আমি ডেল কিউ এর ইউনিট কি? এর ইউনিট হলো জুল। এম এর ইউনিট কি?
কেজি, ডেল টি এর ইউনিট কি কে, কেলভিন। তাহলে এটা কি হয়ে যাবে বলো দেখি, জুল পার কেজি পার কেলভিন, তাই না? এটাই হলো কি তোমার আপেক্ষিক তাপের ইউনিট। আপেক্ষিক তাপের ইউনিট কি তাহলে জুল পার কেজি পার কেলভিন। বুঝতে পারছো তাহলে আপেক্ষিক তাপ? আবারও বলি আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হলো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই হলো তোমার আপেক্ষিক তাপ। আর আপেক্ষিক তাপের সূত্র কি তাহলে? সূত্র হলো S ইকুয়াল টু কিউ বাই এম T2 মাইনাস T1 বা কিউ ইকুয়াল টু এমএস ডেল টি। এমএস ডেল থেটাও বলতে পারো, সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা খুব ভালো মতো পড়ো, ঠিক আছে? এটাকে অনেকে দেখবে কিউ ইকুয়াল টু এমএস ডিটি পড়ে, ঠিক আছে? তোমরা যদি কখনো শুনো, তোমরা যেন এয়া না হো, মানে নতুন যেন না মনে করো, ঠিক আছে? এমএস ডিটি এটাও কিন্তু অনেকেই পড়বে, কিউ ইকুয়াল টু এমএস ডিটি। এখন এখানে যে তাপমাত্রার চেঞ্জটা আছে, এই তাপমাত্রার চেঞ্জটা কিন্তু কেলভিনেও যা সেলসিয়াসেও তা। এটা কিন্তু আমরা গতদিনে দেখছি যে কেলভিনে মানে 5 কেলভিনের পার্থক্য মানে কিন্তু 5 সেলসিয়াসের পার্থক্য, কিন্তু 5 কেলভিন ইকুয়াল টু আবার 5 সেলসিয়াস না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখানে যেহেতু পার্থক্য, সেজন্য তুমি এখানে কেলভিন ইউজ করো অথবা সেলসিয়াস ইউজ করো, এটাতে আসলে তেমন কোনো ম্যাটার করবে না, সেমি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল আপেক্ষিক তাপ নিয়ে। এখন এই যে তাপ ধারণ ক্ষমতা, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। এসকে আমরা কি পড়লাম বলো দেখি? এসকে আমরা পড়লাম হলো আপেক্ষিক তাপ, আর এখন দেখবো হলো তাপ ধারণ ক্ষমতা। তাহলে তাপ ধারণ ক্ষমতা এটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এটাকে প্রকাশ করা হচ্ছে হলো সি দ্বারা। বলতে বোঝানো হয় একটি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু 1 কেজি যেটা ওই জিনিসটা নাই। আপেক্ষিক তাপ কি ছিল? একটা 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন, বাট এখানে কিন্তু 1 কেজি বস্তু হওয়া লাগবে না, এখানে যে কোনো বস্তু হতে পারে, মানে নর্মাল কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন সেটাই হলো তাপ ধারণ ক্ষমতা। বুঝতে পারছো? এখানে এম এর কোনো বিষয়পত্র নাই। আর আপেক্ষিক তাপ কি? আপেক্ষিক তাপ হলো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত তাপের প্রয়োজন। বুঝতে পারছো? তাই যদি বস্তু যদি আপেক্ষিক তাপ জানা থাকে, তাহলে খুব সহজেই তুমি এমটাকে যদি গুণ দিয়ে দাও স্পেসিফিক হিটের সাথে, তাহলে তো তুমি সি পেয়ে যাচ্ছ। বুঝনি? এস কিসের জন্য বলো দেখি? এখানে যদি আমি লিখি, নিউ স্লাইড নেই, এখানে হলো 1 কেজি ভোল্টের জন্য তাপ লাগবে, 1 কেজি ভোল্টের জন্য তাপ লাগবে কতটুকু বলো দেখি? জানি আমি এস পরিমাণ, তাই না? তাহলে এম কেজি ভোল্টের জন্য, এম কেজি ভোল্টের জন্য তাপ লাগবে কত বলো দেখি? এম ইন্টু এস না? এই এম ইন্টু এস এটাকে বলতেছে হলো সি, এম ইন্টু এস এটাকে বলতেছে হলো তোমার তাপ ধারণ ক্ষমতা। বুঝতে পারছো? তাপ ধারণ ক্ষমতা এই জিনিসটাই দেখো এখানে বলা আছে, এই যে সি ইকুয়াল টু এম এস। আচ্ছা, তাহলে 10 কেজি সোনার তাপ ধারণ ক্ষমতা কত? 10 ইন্টু এস, তাই না? স্পেসিফিক হিট অফ গোল্ড। এখন গোল্ডের স্পেসিফিক হিট কত বা সোনার স্পেসিফিক হিট কত, এটা তোমার বলে দেওয়া থাকবে, নর্মালি বলে দেওয়া থাকে, বাট কতগুলো এলিমেন্ট আছে যেগুলো আবার মুখস্থ করা লাগে। যেমন পানিরটা তো একদম মুখস্থ করাই লাগবে, পানিরটা অনেক বেশি আসে, সেই জন্য একটা ম্যাথ করতে করতেই মুখস্থ হয়ে যাবে। যদি না হয় তোমাকে মুখস্থ করতে হবে, কোনো কিছু করার নেই। বাট এক্ষেত্রে সাপোজ বলে দেওয়া আছে যে সোনার আপেক্ষিক তাপ হলো 230 জুল পার কেজি পার কেলভিন, এবং যেহেতু 10 কেজি সোনার তাপ ধারণ ক্ষমতা আমি বের করব, তাহলে সি ইকুয়ালটা কি হবে? এম ইন্টু এস। তাহলে 10 ইন্টু 230 কত হচ্ছে? 2300 জুল পার কেলভিন। এর ইউনিটে কিন্তু পার কেজিটা আর আসবে না, কারণ আমি তো কেজি দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে 2300 জুল পার কেলভিন। কিন্তু আমি যদি সে তুলনায় 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা বের করি, তাহলে সেটা কত হবে? পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে 10 দিয়ে গুণ দিলে কত হবে? 42,000 জুল পার কেলভিন, যা প্রায় 20 গুণ বেশি, 2300 থেকে 20 গুণ বেশি। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম হলো যে তুমি যদি মানে এটা তো 1 কেলভিন তাপমাত্রার জন্যই, তাই না? মানে 1 কেলভিন তাপমাত্রা যদি চেঞ্জ করো তাহলে কতটুকু হিট লাগবে, এটাই তো তাপ ধারণ ক্ষমতা, তাই না? তাহলে আমরা যদি তাপমাত্রা চেঞ্জ করতে চাই
10 কেজি সোনার আর 10 কেজি পানির, তাহলে কার তাপ বেশি লাগতেছে? পানির তাপ অনেক বেশি লাগতেছে। তাহলে এটার দ্বারা আমরা কনক্লুশনে বা সিদ্ধান্তে যেটা পৌঁছাবো সেটা হলো মেটাল যেটা আছে বা সোনা যেটা আছে এটাকে গরম করার জন্য তাপ অনেক কম লাগবে। বুঝতে পারছো? এটাকে যদি তুমি 1 কেলভিন তাপ বাড়াইতে চাও, তাপমাত্রা বাড়াইতে চাও, তাহলে তাপ অনেক কম প্রয়োগ করতে হবে। আর যদি তুমি পানির তাপমাত্রা বাড়াইতে চাও তাহলে অনেক বেশি তাপ প্রয়োগ করতে হবে। বা তুমি যদি সেম পরিমাণ তাপ দুইটাতেই দাও তাহলে কার তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে? অবশ্যই সোনার তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে। এই জন্য মেটাল যেগুলো আছে সেগুলাকে দেখবে যে অল্প একটু হিট দিলেই এর তাপমাত্রা অনেক বেড়ে যায়, অনেক গরম হয়ে যায়। বুঝতে পারছো? কিন্তু পানিকে তুমি সেম পরিমাণে হিট দাও সে কিন্তু অত বেশি গরম হবে না। এটাই বলছে এখানে। অন্য কোনো ধাতুকে চট করে উত্তপ্ত করা যায় কিন্তু পানিকে এত সহজে উত্তপ্ত করা যায় না, কারণ পানির তাপ ধারণ ক্ষমতা বেশি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এখন তোমরা তাহলে এক্সপ্লেন করতে পারবা। যদি তোমাকে দুইটা এলিমেন্ট দিয়ে দেয়, যে সাপোজ গোল্ড একটা এলিমেন্ট দিয়ে দিছে আর আরেকটা এলিমেন্ট পারদ দিয়ে দিছে, দুইটারই স্পেসিফিক হিট দিয়ে দিছে, তোমাকে যদি বলে যে কোনটা খুব সহজেই উত্তপ্ত করা যাবে, তুমি কি বলতে পারবে না? একটু এক্সপ্লেন করতে পারবে না? আমি যেভাবে এক্সপ্লেন করলাম এভাবে যদি তুমি একটু হাতে লিখে দিতে পারো তুমি ফুল মার্ক পেয়ে যাবে শিওর। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই। আচ্ছা, এটা তো আমি লিখলাম। এবার হলো ক্যালোরিমেট্রি। ফাইনালি আমরা আসছি ক্যালোরিমেট্রিতে। তাহলে ক্যালোরিমেট্রিটা কি? ঠিক আছে, ক্যালোরিমেট্রি হলো এটা ওয়ান কাইন্ড অফ প্রিন্সিপাল। বুঝতে পারছো? মানে এটা একটা শাখা বলতে পারো, ফিজিক্সের একটা শাখা। এর প্রিন্সিপালটা কি? এর প্রিন্সিপালটা হলো, আচ্ছা ক্যালোরিমেট্রি মানে কি? ক্যালোরি মানে হলো তোমার ওই যে ক্যালোরি, ক্যালোরি কিসের ইউনিট বলো দেখি? হিটের ইউনিট না? হিটের ইউনিট তো ক্যালোরি বা জুল যেটা বলো না কেন। তো এই হিট আর মিতি কি? মিতি হলো পরিমাপ করা, তাই না? তো এই হিটকে মেজারমেন্ট করবা বা টেম্পারেচার মেজার করবা, এটার যে মূলনীতি মানে কিভাবে মেজার করবা এটাই। তো ক্যালোরিমেট্রির মূলনীতি হলো দুইটা, খুবই ভালো মতো মাথায় রাখতে হবে, একদম ঠাডা মুখস্থ করতে হবে। মানে অবশ্যই বুঝে মুখস্থ করতে হবে, এমন না যে আমি কোনো কিছু বুঝতেছি না আর মুখস্থ করবো। ঠিক আছে? তাহলে ফার্স্ট মূলনীতিটা কি? বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটি তাপমাত্রাই সমান হয়। তাহলে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটি তাপমাত্রাই সমান হয়। একটা হাই টেম্পারেচারের বস্তু আছে আর আরেকটা লো টেম্পারেচারের বস্তু আছে। যেমন মনে করো যে তুমি শীতকালে আমাদের যেটা হয় যে আমরা গরম পানিটা ঠান্ডা পানির সাথে মিশাই তারপর গোসল করি, মানে গিজার আসার আগের কথা বলতেছে, বা গিজারের মধ্যে এই কাহিনীটাই হয় আর কি। তো ওই ঠান্ডা পানির মধ্যে গরম পানিটা আমরা মিক্স করি, তাই না? তারপর কি হয় দেখা যায় যে ঠান্ডা পানিটা আর ঠান্ডা পানি আর গরম পানি দুটা মিলায় একটা সাধারণ টেম্পারেচারে চলে আসে, যেটা আমরা খুব সহজেই সহ্য করতে পারি। তো এক্ষেত্রে কি হয়, গরম টেম্পারেচার যেটা মানে হাই টেম্পারেচার যেটা, এই হাই টেম্পারেচারের বস্তুরা সবসময় তাপ ছেড়ে দিতে থাকে, তাপ ছাড়তে থাকে। আর লো টেম্পারেচারের যে বস্তুটা আছে সেই বস্তুটা তাপ গ্রহণ করতে থাকে। একজন তাপ ছাড়তেছে আর আরেকজন তাপ গ্রহণ করতেছে। কতক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে? যতক্ষণ না এই দুইটা বস্তুরই তাপমাত্রা সমান হয়ে যায়। আমরা আগেও দেখছিলাম যে হিট বা তাপ কোথা থেকে কোথা ফ্লো করবে এটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে, তাই না? তাপমাত্রা যদি সেম হয়ে যায় তাহলে তাদের মধ্যে আর কোনো হিট ফ্লো বা হিট এক্সচেঞ্জ হবে না। তো এখানেও আমরা সেই জিনিসটাই দেখতেছি, যতক্ষণ পর্যন্ত তাদের দুইটা তাপমাত্রা ডিফারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত উচ্চ তাপমাত্রার যে বস্তুটা আছে সে তাপ ছাড়বে আর নিম্ন তাপমাত্রার যে বস্তুটা আছে সে তাপ গ্রহণ করবে। কিন্তু যখনই তাদের তাপমাত্রা সমান হয়ে যাবে তখন কিন্তু আর এই জিনিসটা ঘটবে না, তখন তাপমাত্রা সমান হয়ে গেছে ফলে আর কোনো হিট এক্সচেঞ্জ নাই। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল ফার্স্ট মূলনীতি। সেকেন্ড মূলনীতি হলো উত্তপ্ত বস্তু বা গরম বস্তু যেটা যতটুকু তাপ পরিত্যাগ করবে শীতল বস্তু ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে। এখানে বাইরে থেকে তাপ আসার কোনো সুযোগ নাই। যদিও বা বাস্তব লাইফে সুযোগ আছে কিন্তু আমরা ধরে নিছি যে এটা অন্য কোনোভাবে কোনো তাপ নষ্ট করতেছে না বা অন্য কোথা থেকে তাপ আসতেছেও না। বুঝতে পারছো? বাইরের এনভায়রনমেন্ট থেকে কোনো তাপ আসতেছে না, আবার এখানকার কোনো তাপ এনভায়রনমেন্টও চলে যাচ্ছে না। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা সিল্ড কন্ডিশনের মধ্যে হচ্ছে এই এক্সপেরিমেন্টটা। তাহলে সেক্ষেত্রে কি হবে, গরম বস্তুটা যতটুকু তাপ ত্যাগ করবে মানে গরম বস্তুতে তাপ ত্যাগ করবে, তাই না? এটা তো আমরা ফার্স্ট মূলনীতিতে দেখলাম। কিন্তু এখানে দেখতেছি পরিমাণটা, যতটুকু তাপ ত্যাগ করবে গরম বস্তুটা ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে আবার ঠান্ডা বস্তুটা। বাইরে থেকে এখানে কোনো তাপের আদান প্রদান বা লেনদেন হবে না।
বুঝতে পারছো? এই হলো দুটা ক্যালোরিমেট্রির মূল নীতি বা বেসিক প্রিন্সিপাল। আচ্ছা, এখন এই দুটো মূলনীতিকে কাজে লাগাই আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব। সেটা দেখো, এই ম্যাথগুলো বোঝাও খুব জরুরি, ঠিক আছে? এখানে তো মনে হয় না একটাতে হবে, আমি কি কপি করে নেব? আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, পরে লাগলে কপি করে নেব। আচ্ছা, তো দেখো 30°C তাপমাত্রায় 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের এক টুকরো বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত হবে? বরফ গলনের সুপ্ত তাপ L = 334 কিলোজুল/কেজি। এখানে বলে দিছে ভ্যালু, বাট তোমাদের ভালোর জন্য বলতেছি, তোমরা এগুলা ভ্যালু মুখস্থ করে নেবা। যদি এগুলা মুখস্থ না করো তাহলে কিন্তু, যদি কোথাও এই ভ্যালু দেওয়া না থাকে তখন কি করবা বলো দেখি? তখন কিন্তু তোমার আর কিছু করার থাকবে না। তো সেই জন্য এগুলা মুখস্থ করে নেওয়া তোমাদের জন্য অনেক বুদ্ধিমানের কাজ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি বলছে? 30°C তাপমাত্রায় 1 লিটার পানি, মানে 30°C তাপমাত্রায় 1 লিটার পানি আছে। এখানে আবার তুমি 100 গ্রাম ওজনের এক টুকরো বরফ ছাড়িয়ে দিছো। তাহলে পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত হবে? তাহলে আমাকে বলো যে এখানে তাপমাত্রা বেশি কার আর তাপমাত্রা কম কার? বলতে পারবা? অবশ্যই পানির যে তাপমাত্রা আছে সেটা বেশি, তাই না? কারণ এটা হলো 30°C বলে দিচ্ছে। আর বরফের তাপমাত্রা তো নিশ্চয়ই 30°C হবে না, তাই না? তো এখানে যেহেতু বরফের তাপমাত্রা কত এটা বলে দেয় নাই, সুতরাং আমরা বরফের তাপমাত্রা ধরে নিব 0°C। তাহলে এখানে এই যে দেখো, 100 গ্রাম ওজনের এক টুকরো বরফ ছেড়ে দেওয়া হলো। এই বরফের তাপমাত্রা যেহেতু দেওয়া নাই, আমরা ধরে নিব এটা 0°C বরফ। যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, এটা সবসময় ধরে নিতেই হবে যে 0°C বরফ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মনে করো আমি এই সাইডে লিখতেছি যে তাপ হারাবে, এটা হলো তাপ হারানো, আর এটা হলো তাপ গ্রহণ। তাহলে আমাকে বলো যে তাপ হারাবে কে? দুটাকে যখন তুমি মিক্স করে দিচ্ছ, কেউ একজন তাপ হারাবে আর কেউ একজন তাপ গ্রহণ করবে। তাহলে এখানে তাপ হারাবে কে? অবশ্যই তাপ হারাবে হলো যার তাপমাত্রা বেশি। তাহলে কার তাপমাত্রা বেশি? এখানে এখানে তাপমাত্রা বেশি হলো এই যে 1 লিটার পানির 30°C তাপমাত্রা যেটা আছে, এর তাপমাত্রা বেশি। তাহলে এ কি হবে? তাপ হারাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে Q1 এ হলো তাপ হারাবে। এখন আচ্ছা, এটাকে সিলেক্ট করব কেমনে? হ্যাঁ, আচ্ছা, এটা একটু হলো সাইজ ছোট করে ফেলি। কি অবস্থা, বাদ দাও। আচ্ছা, তাহলে আমি ধরে নেই যে দুটো যখন মিক্স করবা, দুটো মিক্স করার পরে তাপমাত্রা কত হবে সেটা তো আমি জানি না, তাই না? তাহলে আমি ধরে নেই যে মিক্স করার পর তাপমাত্রা হবে হলো, আচ্ছা এটাকে কপি করি তাহলে, যেহেতু হচ্ছে না, কপি করলাম। হুম, আচ্ছা, এটা একটু মিশাই দিই। তাহলে পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত হবে সেটা তো আমি জানি, সেটা তো আমি জানি না, তাই না? আমি ধরে নিই যে ধরি মিশ্রণটির তাপমাত্রা হবে মিশ্রণটির তাপমাত্রা হবে θ°C। ঠিক আছে, তাহলে
তাপ হারাচ্ছে কে? তারা হারাচ্ছে হলো এই 100 গ্রাম ওজনের যে 30 ডিগ্রি সেলসিয়াসের যে 1 লিটার পানি আছে সে তাপ হারাচ্ছে, তাই না? সে কতক্ষণ তাপ হারাবে? যতক্ষণ পর্যন্ত না এই যে থেটা ডিগ্রি সেলসিয়াসে তুমি পৌঁছাচ্ছ, তাই না? কারণ এটাই তো হলো তোমার মূলনীতি 1 ছিল। 1 নম্বর মূলনীতি কি ছিল? যে গরম বস্তুরা যারা আছে গরম বস্তুরা তাপ হারাবে যতক্ষণ পর্যন্ত না তাদের তাপমাত্রা সমান হয়, তাই না? তো তাপমাত্রা সমান কখন হবে? যখন থেটা ডিগ্রি সেলসিয়াস হবে তখনই তো তাপমাত্রা সমান হবে। তাহলে প্রথম বস্তুটা বা তোমার যে এই 1 লিটার পানি যেটা আছে সেটা তাপ হারাবে যতক্ষণ পর্যন্ত না তার তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। তাহলে Q1 মানে তাপ হারাবে কতটুকু সেটা আমরা দেখি। মনে আছে আমি আপেক্ষিক তাপের বেলায় একটা সূত্র বললাম যে Q ইকুয়াল টু ms dt বা ms del t বা ms d থেটা, যাই বলো না কেন তুমি বলতে পারো, সমস্যা নেই। তো কতটুকু তাপ হারাচ্ছে বা কতটুকু তাপ লাভ করতেছে যখন তাপমাত্রা চেঞ্জ হবে, তখন আমরা এই সূত্র দিয়ে বের করবো। কোন সূত্র দিয়ে? Q1 ইকুয়াল টু হলো ms d থেটা, ms d থেটা। d থেটা মানে কি? তাপমাত্রা চেঞ্জ কতটুকু, ঠিক আছে? তাপমাত্রা চেঞ্জ কতটুকু সেটা আমরা এখন দেখি। তাহলে m কত? m হলো 1 লিটার। 1 লিটার মানেই হলো 1 কেজি। যেহেতু এখানে ঘনত্বের কথা কিছু বলা নাই, সুতরাং 1 লিটার ইকুয়াল টু 1 কেজি, ঠিক আছে? আমরা ঘনত্ব এখানে 1 ধরে নিব বা 1000 ধরে নিব, বুঝতে পারছো? তাহলে m কত? m হলো 1 কেজি ইন্টু s। s হলো স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। তো পানির আপেক্ষিক তাপ কত? এখানে কিন্তু তোমাকে এগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, এটা কিন্তু কোথায় যেন দেওয়া ছিল, তাই না? এক জায়গায় দেওয়া ছিল, বাট এটা তোমাকে মনে রাখতে হবে আসলে যে পানির আপেক্ষিক তাপ হলো 4200 বা 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে 1 ইন্টু 4200 ইন্টু ডি থেটা। ডি থেটা কি? ডি থেটা হলো কতটুকু টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমি দেখি তাপমাত্রা কত ছিল 30 ডিগ্রি সেলসিয়াস আগে, তাই না? এবং পরবর্তীতে কত টেম্পারেচার হয়ে যাবে? টেম্পারেচার হয়ে যাবে হলো থেটা। আগে 30 ছিল, পরে থেটা হয়ে যাবে। তাহলে কতটুকু চেঞ্জ হচ্ছে তাপমাত্রার একটু বলবো আমাকে? অবশ্যই বুঝতে পারতেছো যে ডি থেটা হয়ে যাবে হলো 30 মাইনাস থেটা, তাই না? তাহলে এটা হলো তোমার তাপ হারানো। কত আসলো? 4200 ইন্টু 30 মাইনাস থেটা। এখন আসছে তাপ গ্রহণের বেলায়। তো তাপ গ্রহণের বেলায় কি হচ্ছে? তাপ গ্রহণের বেলায় তুমি এক টুকরো বরফ ছেড়ে দিছো। বরফের তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই, কারণ তাপমাত্রা কোনো কিছু যেহেতু বলে দেওয়া নাই, সুতরাং এটাই ধরতে হবে। পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত হবে? তাহলে পুরো বরফটি আগে কি হবে? গলবে। তুমি বুঝো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, পরবর্তীতে আবার 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে। তো এক্ষেত্রে আচ্ছা, এখানে সুপ্ততাপ নিয়ে আসলে কোনো কিছু আলোচনা হয়নি। সুপ্ততাপ নিয়ে একটু আলোচনা করা দরকার। তার আগে একটু সুপ্ততাপ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, এটা হেডিং দিই। হেডিং হলো সুপ্ত তাপ। আমরা যেমন আপেক্ষিক তাপ নিয়ে পড়লাম, ঠিক সেম ভাবে আমাদেরকে সুপ্ত তাপ নিয়েও পড়তে হবে। সুপ্ত তাপের ইংলিশ হলো লেটেন্ট হিট। কি? লেটেন্ট হিট। আমরা জানি যে সুপ্ত তাপ আসলে দুইটা আছে, একটা হলো তোমার গলনের জন্য আর আরেকটা হলো আছে আবার বাষ্পীভবনের জন্য, তাই না? বাষ্পীভবনের জন্য। তাহলে গলনের জন্য সুপ্ত তাপ আছে, বাষ্পীভবনের জন্য আলাদা করে সুপ্ত তাপ আছে। তো গলনের সুপ্ত তাপ যেটা, সেটা কি করে? তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের, মানে যদি পানির ক্ষেত্রে যদি বলি, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি বানাইতে যে তাপ লাগে সেটা হলো সুপ্ত তাপ। আর 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প বানাইতে যে তাপ লাগে সেটা হলো বাষ্পীভবনের সুপ্ত তাপ, তাই না? তো এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু দেখব। তো ম্যাথমেটিক্যালি সাপোজ
সুপ্ততাপকে আমি প্রকাশ করি হলো এল দিয়ে, ঠিক আছে। গলনের ক্ষেত্রে যেটা, সেটাকে প্রকাশ করা হলো এল এফ দ্বারা। আর বাষ্পীভবনের ক্ষেত্রে যেটা, সেটাকে প্রকাশ করা হলো এল ভি দ্বারা। এল এফ দ্বারা কি বোঝায়? এল এফ দ্বারা বোঝায় হলো ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আর এল ভি দ্বারা কি বোঝায়? এল ভি দ্বারা বোঝায় হলো ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি যে এফ কই থেকে আসলো আর ভি কই থেকে আসলো। না বোঝার মতো তো কিছুই না, বাট ইংলিশ টার্ম থেকে আসছে তো সেজন্য ইংলিশ টার্মগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। তো সাপোজ 1 কেজি ভরের জন্য সুপ্ততাপ যেটা, সেটা হলো এলএফ। বুঝতে পারছো? 1 কেজি ভরের জন্য যেটা সুপ্ততাপ, সেটা হলো এলএফ। তাহলে 1 কেজির জন্য যদি এলএফ হয়, তাহলে এম কেজির জন্য কত হবে? এম কেজির জন্য হবে এম এল এফ। ঠিক আছে, এটাই কিন্তু হলো তোমার কিউ, এটাই হলো কিউ। আবার সেম ভাবে এটা হলো তোমার আপেক্ষিক গলনের বেলায়। যদি তুমি হলো আপেক্ষিক, সরি আপেক্ষিক বলতেছি আরো, সুপ্ততাপ গলনের বেলায়। এখন যদি আমি ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশনের বেলায় দেখি, তাহলে কি হবে? সেম ভাবে এখানে নিউ নিয়ে নিই। 1 কেজির জন্য যে সুপ্ততাপ লাগবে, মানে বাষ্পীভবনের যে সুপ্ততাপ লাগবে, সেটা হলো এল ভি। তাহলে এম কেজির জন্য কত হবে? এম কেজির জন্য সেটা হয়ে যাবে হলো এম এল ভি। এটা হলো তাপ। বুঝতে পারছো? এই যে এই জিনিসটা হলো তাপ। তুমি বলতে পারো কিউ ইকুয়াল টু এম এল ভি। ঠিক আছে, আচ্ছা। এটা হলো তাপ আর এটা হলো সুপ্ত তাপ। এল এফ এল ভি হলো সুপ্ত তাপ, আর এম এল এফ এম এল ভি হলো তাপ। মানে কতটুকু তাপ লাগবে, মানে ওই চেঞ্জ করতে, মানে ওই স্টেটটা চেঞ্জ করতে কতটুকু তাপ লাগবে, সেটা হলো এম এল এফ আর এম এল ভি। তোমাদেরকে আমি ওই গ্রাফে নিয়ে যাই, গ্রাফে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে আরো ভালো মতো। দেখো এই যে এটুক জায়গা, এটুক জায়গায় কি কোনো হিট দেওয়া লাগেনি? অবশ্যই হিট দেওয়া লাগছে। তুমি দেখো টেম্পারেচার, এই টাইম কিন্তু বাড়তেছে। টাইম বাড়তেছে মানে কি? অবশ্যই হিট দিচ্ছি আমি, হিট কন্টিনিউয়াসলি দিতেই এসে, তাই না? তো হিট কন্টিনিউয়াসলি দিতে আসো, তার মানে কি? অবশ্যই হিট দিচ্ছ। সেই হিটের পরিমাণটা কত হবে? কিউ ইকুয়াল টু হয়ে যাবে এম এল ভি। আর এখানে দেখো, এখানেও কিন্তু হিট দিতে আসো, এখানে কি হবে? কিউ ইকুয়াল টু এম এল এফ। বুঝতে পারছো? তাহলে এম এল এফ আর এম এল ভি এর কাহিনী আশা করি বুঝতে পারছো। এখন তাহলে আমরা ম্যাথের দিকে যাই, তাহলে বুঝতে পারবা। এই যে তাপ গ্রহণ, তাহলে তাপ গ্রহণ যে করতেছে, তাপ গ্রহণের বেলায় প্রথমে বরফটা কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে, তাই না? 0°C বরফ 0°C পানিতে পরিণত হবে। সেক্ষেত্রে সে কতটুকু তাপ গ্রহণ করবে সেটা আমি বের করব। সেক্ষেত্রে তাপ গ্রহণের পরিমাণ হবে কিউ ইকুয়াল টু এম এল এফ। এটাকে আমি কিউ টু দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে এম কত? এম বলে দিয়েছে 100 গ্রাম, মানে হলো 0.1 কেজি, ইন্টু লেটেন্ট হিট অফ ফিউশন কত বলে দিয়েছে দেখো, বরফ গলনের সুপ্ততাপ 334 কিলোজুল পার কেজি, তার মানে হলো 334,000 জুল। বুঝতে পারছো? তাহলে এটা হয়ে যাবে কত? 0.1 দিয়ে গুণ দিলে আর একটা শূন্য কমে যাবে, তাই না? 334,000 জুল। এটা হলো 0°C বরফ 0°C পানিতে পরিণত হইতে যে তাপ লাগতেছে। এই তাপটা কিসের জন্য? লিখে দিই, Q2 0°C বরফ 0°C পানিতে পরিণত হইতে, এর পানিতে পরিণত করতে যে তাপ লাগে। বুঝতে পারছো? আর Q1 কোনটা ছিল? Q1 হলো তোমার 30 ডিগ্রি থেকে
30 ডিগ্রি থেকে থেটা ডিগ্রি তে যেতে বর্জিত তাপ। এই জিনিসগুলো কিন্তু সেপারেট করে বোঝা লাগবে, ঠিক আছে? আমি একবার বুঝাই দিচ্ছি, পরে কিন্তু আমি পরের ম্যাথগুলো কিন্তু এত ডিটেইলসে করবো না, বুঝতে পারছো? পরের ম্যাথগুলো আমি কিন্তু জাস্ট তোমাদেরকে করে দিয়ে তোমরা নিজেরাই বুঝে যাবে আশা করি, সেজন্য এই ম্যাথটাতে এত টাইম নিচ্ছে। তাহলে আমার কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ কেবল 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে। আমাকে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে আবার এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হবে, 30 ডিগ্রি সেলসিয়াস হবে, তাই না? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি কি 0 ডিগ্রি সেলসিয়াসে থেকে যাবে? মোটেও না, সেটা আবার ইনক্রিজ করবে, তাপমাত্রা ইনক্রিজ করবে। তাহলে তাপমাত্রা যখন ইনক্রিজ করবে, তাকে কি করতে হবে? আবার তাপ গ্রহণ করতে হবে না? অবশ্যই আবার তাপ গ্রহণ করতে হবে। তাহলে তাপ গ্রহণই করতেছি, তাপ গ্রহণ। আচ্ছা, আমি বলি তাপ গ্রহণ। তাহলে এটা কি? এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার হলো 30 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে, 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমি বলতেছি হলো Q3। তাহলে Q3, এবার দেখো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে টেম্পারেচার চেঞ্জ যখন হবে তখন হলো Q = ms ডেল থেটা যে আছে না, ওই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে সেই সূত্রটা কি? Q3 = ms d থেটা। m কত? m হলো, আমি কোনটাকে নিয়ে কাজ করতেছি? এই যে 100 গ্রাম ওজনের এই বরফটাকে নিয়ে কাজ করতেছি, তাই না? 100 গ্রাম ওজনের যে বরফ আছে, যেটা এখন 100 গ্রাম ওজনের পানি হয়ে গেছে, তো সেই 100 গ্রাম ওজনের পানি তাপমাত্রা এখন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ইনক্রিজ করে 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। তাহলে সেটা m এর ভ্যালু কত হবে? 100 গ্রাম, বা তুমি বলতে পারো 0.1 কেজি ইন্টু স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ তাহলে কত হবে বলো দেখি? আপেক্ষিক তাপ হলো পানির আপেক্ষিক তাপ হবে, তাই না? কারণ এখন কিন্তু সে আর বরফ নাই, এখন কিন্তু সে পানি হয়ে গেছে। তাহলে পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। আর ডি থেটা হলো তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন কত হবে দেখো? 0 থেকে থেটাতে গেছে, তাহলে থেটা -0, তাই না? এটাই তো তাপমাত্রার পরিবর্তন, থেটা -0। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 420 থেটা, তাই না? এখন আসি ক্যালোরিমেট্রির 2 নাম্বার প্রিন্সিপালটাতে। ক্যালোরিমেট্রির 2 নাম্বার প্রিন্সিপালটা কি ছিল মনে আছে? যে একটা উচ্চ তাপমাত্রার বস্তু যতটুকু তাপ হারাবে, নিম্ন তাপমাত্রার বস্তুটা ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে, তাই না? তাহলে তাপ হারাইছে কতটুকু? তাপ হারাইছে হলো Q1, তাই না? একটু ছোট করি। আচ্ছা, তাহলে এখন দেখো তাপ হারাইছে কতটুকু? তাপ হারাইছে হলো Q1, এই যে Q1 তাপ হারাইছে। আর তাপ গ্রহণ করছে কতটুকু? তাপ গ্রহণ করছে হলো Q2, আর এখানে আবার দেখো Q3। তাহলে আমি যদি বলি তাপ গ্রহণ হলো Q2 প্লাস Q3। আর তাপ বর্জন কত? তাপ বর্জন হলো তোমার Q1। তাহলে ক্যালোরিমেট্রির সেকেন্ড প্রিন্সিপাল অনুযায়ী এখানে লিখি, ইংলিশে লিখি, ঠিক আছে? ক্যালোরিমেট্রি সেকেন্ড প্রিন্সিপাল অনুযায়ী কি হবে? বর্জিত তাপ = গৃহীত তাপ, তাই না? আমি আবারও বলতেছি, আমি কিন্তু এই একটা মেথই এত ডিটেলসে করাচ্ছি, পরেরগুলা কিন্তু মোটেও এত ডিটেলসে করাবো না। বর্জিত তাপ = গৃহীত তাপ। তাহলে বর্জিত তাপ কত? বর্জিত তাপ হলো Q1 হয়ে যাবে Q2 প্লাস Q3। তার মধ্যে Q1 এর ভ্যালু কত দেখো? এখানে
Q1 এর ভ্যালু হলো 4200 ইন্টু 30 মাইনাস থেটা, 4200 ইন্টু 30 মাইনাস থেটা ইকুয়াল টু হয়ে যাবে Q2। Q2 এর ভ্যালু কত? এটা দেখো এখানে 33400, তাহলে 33400 প্লাস Q3 এর ভ্যালু কত? এটা দেখো 420 থেটা, তাহলে 420 থেটা। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে সলভ করি, সলভ করলেই ভ্যালুটা চলে আসবে। এটাকে তোমরা নিজে নিজে সলভ করতে পারবো না, অবশ্যই নিজে নিজে সলভ করতে পারা উচিত। আমি তোমাদেরকে ক্যালকুলেটরে জাস্ট করে দিয়ে অ্যান্সারটা বের করে দিই, ঠিক আছে? ক্লিয়ার? 4200 ইন্টু 30 মাইনাস এক্স ইকুয়াল টু হবে হলো 33400 প্লাস 420 এক্স। তাহলে থেটা ইকুয়াল টু আসতেছে 20.043, 20.043 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, এটাই হলো গিয়ে তোমার ফাইনালি অ্যান্সার। তাহলে আমি তোমাদেরকে আরেকবার এই ম্যাথটা রিক্যাপ করাই, এই ম্যাথটা রিক্যাপ করাইলে আশা করি পরের ম্যাথগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে আর কি। বুঝতে পারছো? সেজন্য এখানে এত টাইম নিলাম। তাহলে প্রথমে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের এক টুকরো বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত হবে? যেহেতু বরফের কোনো তাপমাত্রা দেওয়া ছিল না, তাই আমরা অবশ্যই ধরে নেব যে বরফের তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে যেহেতু এই পানিটার তাপমাত্রা বেশি ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে তাপ হারাবে হলো এই পানিটা, আর তাপ গ্রহণ করবে হলো যার তাপমাত্রা কম, মানে এই বরফটা। তো যেহেতু তাপমাত্রা কত হবে সেটা আমি জানি না, আমি প্রথমে ধরে নেব যে মিশ্রণটির তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। পরে তাপ হারাবে কতটুকু সেটা আমরা বের করে নেব। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে টেম্পারেচারে চেঞ্জ হবে, আমরা অবশ্যই সূত্র ইউজ করব MSD থেটা। এবং এস কি? এস হলো তোমার পানির আপেক্ষিক তাপ, সেটার মান কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। আর এম হলো 1 লিটার মানে 1 কেজি, যেহেতু কোনো ঘনত্ব বলা নাই, তাহলে এম এস ডি থেটা এই সূত্র দিয়ে আমি কতটুকু তাপ হারাচ্ছে সেটা বের করে নিলাম। 4200 ইন্টু টেম্পারেচারের চেঞ্জটা হবে 30 মাইনাস থেটা, তাই না? কারণ 30 ডিগ্রি ছিল আর পরবর্তীতে থেটা ডিগ্রি হয়ে যাবে, তাই টেম্পারেচারের চেঞ্জ হবে 30 মাইনাস থেটা। আর তাপ গ্রহণ করবে কতটুকু? প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে। যেহেতু এখানে কোনো টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে আমাকে সুপ্ত তাপের যে কনসেপ্টটা আছে সেটা ইউজ করতে হবে। এবং সুপ্ত তাপের বেলায় প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে Q2 ইকুয়াল টু mLF। সেক্ষেত্রে এম এর ভ্যালু হবে 0.1 ইন্টু এলএফ এর ভ্যালু হবে 334000। এটা এখানে বলে দেওয়া আছে, যদি বলে দেওয়া নাও থাকে তোমাকে মুখস্থ ভ্যালু বসাইতে হবে। তাহলে আমি Q2 এর ভ্যালু পাচ্ছি 33400 জুল। আর Q3 হলো 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে সেটা যে 30 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে, এখানে আবার তাকে তাপ গ্রহণ করতে হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় তাপ সেটা হলো Q3 ইকুয়াল টু MSD থেটা 0.1, আর এস হলো অলরেডি যেহেতু সেটা পানিতে পরিণত হয়ে গেছে, তাহলে 4200 ইন্টু থেটা মাইনাস 0, তাহলে এটা হয়ে গেল 420 থেটা। তাহলে তাপ গ্রহণ করছে কতটুকু? Q2 ও গ্রহণ করছে, Q3 ও গ্রহণ করছে, আর তাপ বর্জন করছে হলো শুধু Q1। এখন ক্যালোরিমেট্রির যে সেকেন্ড প্রিন্সিপাল আছে সেটা অনুযায়ী আমি কি জানি? বর্জিত তাপ ইকুয়াল টু হলো গৃহীত তাপ। তাহলে Q1 ইকুয়াল টু আমি বলতে পারি Q2 প্লাস Q3। এটাকে যদি তুমি সলভ করো তাহলে তুমি খুব সহজেই দেখতে পাবা যে থেটা এর ভ্যালু আসবে 20.043 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা তাহলে নেক্সট মেথড দিকে আগাই। 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত? এখন এখানে হাই টেম্পারেচার কে বলো দেখি। হাই টেম্পারেচার হলো 75 ডিগ্রি সেলসিয়াস, আর লো টেম্পারেচার কে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি করবে? এ হলো তোমার তাপ হারাবে, কারণ যার তাপমাত্রা বেশি সে তাপ হারাবে, আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। বুঝতে পারছো? এই জিনিসটা ভালো মতো মাথায় ঢুকায় নাও। আচ্ছা, তারপরে প্রথমেই যেহেতু মিশ্রণটার ফাইনাল টেম্পারেচার চাইছে, আমি ধরে নেব, ঠিক আছে? ধরি চূড়ান্ত তাপমাত্রা হলো থেটা।
চূড়ান্ত তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? তারপরে আমরা দেখি যে তাপ হারাবে কতটুকু আর তাপ গ্রহণ করবে কতটুকু। তাহলে এখানে লিখি আমরা বর্জিত তাপ এটাকে লিখতেছি Q1 দ্বারা। যেহেতু তাপমাত্রা চেঞ্জ হবে সুতরাং অবশ্যই কোন সূত্র ইউজ করব, ms d থেটা। এম কত, এই যে এই 75 ডিগ্রি সেলসিয়াস পানির ওজন কত, 2 লিটার। 2 লিটার মানেই হলো 2 কেজি, যেহেতু ঘনত্ব নিয়ে কিছু বলা নাই। তাহলে 2 ইন্টু এস কত মুখস্থ হলো 4200 ইন্টু ডি থেটা। টেম্পারেচারে চেঞ্জ কত, 75 ছিল এবং পরবর্তীতে থেটা হয়ে যাবে, তাই না? আগে 75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, পরবর্তীতে থেটা ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে ডি থেটার ভ্যালু কত হবে, বুঝাই যাচ্ছে 75 মাইনাস থেটা, তাই না? তাহলে এটা হয়ে যাবে 8400 ইন্টু 75 মাইনাস থেটা। এটা হলো বর্জিত তাপ। আর আমি যদি এখন গৃহীত তাপ নিয়ে আলোচনা করি তাহলে কি হবে, গৃহীত তাপ এটাকে হলো আমি প্রকাশ করতেছি Q2 দ্বারা। তাহলে তাপ গ্রহণ করবে কে, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে 1 লিটার পানি আছে এ তাপ গ্রহণ করবে, তাই না? যেহেতু এখানেও তাপমাত্রা চেঞ্জ হবে সুতরাং আমি সূত্র ইউজ করবো কোনটা, msd থেটার। এম এর ভ্যালু কোনটা, এই যে 1 লিটার পানি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি কতটুকু আসে আসলে 1 লিটার। 1 লিটার মানে 1 কেজি। এস মানে কি 4200, আর থেটার চেঞ্জ কত হবে, ডি থেটা। তো এই ডি থেটা মেজার করার সময় কিন্তু সবসময় খেয়াল রাখবা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, ঠিক আছে? মানে পরিবর্তনটা কতটুকু, পরিবর্তন কিন্তু সবসময় ধনাত্মক হয়, পরিবর্তনের ভ্যালু কিন্তু ঋণাত্মক হয় না। তাহলে ডি থেটা মানে থেটা এর চেঞ্জ কতটুকু, আগে ছিল 20 এখন হবে থেটা, আগে 20 ছিল এখন থেটা হবে। থেটা বড় অবশ্যই, তাই না? যেহেতু সে তাপ গ্রহণ করবে তার মানে কি তার তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই না? 20 থেকে বৃদ্ধি পায় থেটা হবে, তাহলে থেটা বড়। তাহলে থেটা যদি বড় হয় তাহলে এখানে তাপমাত্রার চেঞ্জটা কত হবে, থেটা মাইনাস 20। এখানে কিন্তু 75 মাইনাস থেটা করছি কারণ এখানে বড় কে, বড় হলো 75, 75 থেকে কমে গিয়ে থেটা হবে, আর 20 থেকে বৃদ্ধি পায় থেটা হবে। তাই এখানে থেটা মাইনাস 20 আর এখানে 75 মাইনাস থেটা। তাহলে এখানে হয়ে গেল কি 4200 ইন্টু থেটা মাইনাস 20, ঠিক আছে? তাহলে নতুন স্লাইড নিয়ে নিই, সেম ক্যালোরিমেট্রির সেকেন্ড প্রিন্সিপাল অনুযায়ী আমরা বলতে পারি Q1 ইকুয়াল টু Q2, কারণ কি গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাই না? গৃহীত তাপ ইকুয়াল টু হলো বর্জিত তাপ। তাহলে সেক্ষেত্রে Q1 কত হচ্ছে আমার 8400 75 মাইনাস থেটা, 8400 ইন্টু 75 মাইনাস থেটা ইকুয়াল টু হয়ে যাবে Q2। Q2 এর ভ্যালু কত, সরি 4200 থেটা মাইনাস 20, 4200 থেটা মাইনাস 20। তাহলে এটা দেখো আমরা কাটাকাটি করে দিতে পারি, এখানে 2 আসবে, তাহলে 150 মাইনাস 2 থেটা ইকুয়াল টু হয়ে যাবে ওখানে থেটা মাইনাস 20। তাহলে 150 আর এখানে যদি 20 চলে আসে 170 হয়ে যাবে, 170 ইকুয়াল টু হয়ে যাবে 3 থেটা। তাহলে থেটা ইকুয়াল টু কত হয়ে যাবে বলো দেখি, 60 তো 57.33 এরকম কিছু একটা আসবে, তাই না? দাঁড়াও, 170 ডিভাইডেড বাই 3 56.67 আসবে, 56.67। এটাই হলো কি অ্যান্সার। আমি আবারও তোমাদের জন্য রিকল করাই দিই, মানে এই ম্যাথে আবার দেখাই দিই। এখানে টেম্পারেচার কম কার,
টেম্পারেচার কম হলো এই যে 1 লিটার পানির 20°C, আর টেম্পারেচার বেশি কার এই যে 2 লিটার পানির 75°C। তাহলে তাপমাত্রা গ্রহণ করবে কে? গ্রহণ করবে হলো এই 20°C এর পানিটা, আর তাপমাত্রা বর্জন করবে কে? বর্জন করবে হলো 75°C এর পানিটা। তাহলে বর্জিত তাপ ইকুয়াল টু কি হবে? Q1 ইকুয়াল টু ms d theta, তাই না? এস এর ভ্যালু কত? পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, একদম মুখস্থ থাকা লাগবে। তাহলে এখানে আমি ভ্যালুটা বের করে নিলাম, আর গৃহীত তাপ Q2 সেটাও আমি বের করে নিলাম ms d theta, সেম সূত্র দিয়েই। দেন ক্যালোরিমেট্রির সেকেন্ড প্রিন্সিপাল অনুযায়ী আমি দুটাকে ইকুয়াল দেখাইলাম, থিটার ভ্যালু বের করলাম, আমার অ্যান্সার চলে আসলো। খুবই সহজ, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো 120°C তাপমাত্রায়, আচ্ছা কয়টা মেদ আছে আর? আমাদের ম্যাথ মনে হয় এটাই লাস্ট, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা একটু ভালো মতো দেখো। 120°C তাপমাত্রায় উত্তপ্ত 10 গ্রাম ভরের এক টুকরো লোহা একটা পাত্রে রাখা 30°C তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলে পানির তাপমাত্রা কত হবে? এতক্ষণ ধরে কিন্তু আমার কি ছিল? পানি বরফ ছিল, পর একটা পানি পানি ছিল, এখন আমার নতুন মেটাল চলে আসছে। একটা হলো পানি, আর আরেকটাতে তুমি কি করছো? একটা গরম লোহা ঢেলে মানে রাখছো, তাহলে কি হবে? মানে 30°C তাপমাত্রার 1 কেজি পানিতে তুমি একটা উত্তপ্ত লোহা ছেড়ে দিছো, সেক্ষেত্রে এটার চূড়ান্ত তাপমাত্রা কত হবে, বা পানির তাপমাত্রা কত হবে? এখানে অবশ্যই এখানে লোহার স্পেসিফিক হিট এটা বলে দেওয়া নেই, এটা অবশ্যই বলে দেওয়া লাগবে, কারণ লোহারটা তো মুখস্থ করা যাবে না। দাঁড়া আমি একটু দেখে বলে দিই তাহলে। আচ্ছা, লোহার আপেক্ষিক তাপ হলো 450 জুল পার কেজি পার কেলভিন। এই জিনিসটা অবশ্যই বলে দেওয়া উচিত আর কি কোশ্চেনে, বুঝতে পারছো? কারণ স্টিল তোমাদের কতগুলো জিনিস মনে রাখা লাগবে আসলে, বুঝতে পারছো? কতগুলো জিনিস অবশ্যই মনে রাখা লাগবে। তাহলে এখানে লোহার লেখা তো বাজে কেন? আচ্ছা, লোহার আপেক্ষিক তাপ হলো 450 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই জিনিসটা আমরা মুখস্থ করে নিও। তোমাদের বইয়ে যেসব ভ্যালু দেওয়া আছে এসব ভ্যালু তোমাদের অবশ্যই মুখস্থ করা উচিত। এখন বইয়ে যেসব দেওয়া নাই সেগুলো যদি কখনো কোশ্চেনে চলে আসে তাহলে খেয়াল রাখবা যে মানে কোশ্চেনে কোথাও বলে দেওয়া আছে নাকি। কারণ নর্মালি বইয়ের বাইরের জিনিস কোনো যদি ভ্যালু লাগে সেটা কোশ্চেনে বলে দেওয়া উচিত আসলে, কারণ কোশ্চেনে বলে না দিলে তো স্টুডেন্ট চাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো দেখি ম্যাথটা করি আমরা। সেম এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে টেম্পারেচার ফাইনাল কত হবে সেটা তো আমি জানি না, তাই না? তাহলে সেটাকে আমরা কি করব? ধরে নেব। তাহলে পানির তাপমাত্রা কত হবে? ধরে নেই যে 30°C হবে, তাই না? তাহলে আমরা প্রথমে কি বের করব? বের করব হলো যে আচ্ছা, এখানে কার তাপমাত্রা বেশি? 120°C এর তাপমাত্রা বেশি, সুতরাং তাপ বর্জন করবে কে? এই লোহাটা হলো তাপ বর্জন করবে, আর 30°C কি করবে? তাপ গ্রহণ করবে, তাই না? এটা তো বুঝতেই পারছো আশা করি। আগের যে দুটো ম্যাথ করলাম ওখানে তো খুব ভালো মতো এগুলো নিয়ে আলোচনা করছে। তাহলে তাপ গ্রহণ করবে কে? তাপ গ্রহণ করবে হলো তোমার, আচ্ছা এখানে প্রথমে আগে ঢাকায় নেই, তাপ গ্রহণ করবে ওই 1 কেজির পানি যেটা আছে, তাই না? 30°C। তো সেক্ষেত্রে Q1 ইকুয়াল টু কি হবে? ms d theta, তাই না? সবসময় মাথায় রাখবা যখনই তাপমাত্রা চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হলে ms d theta এই সূত্রটাই ইউজ করবা, ঠিক আছে? তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হলো 1 কেজি বলে দিছে, ইনটু s কার s ইউজ করবো বলো দেখি। এখানে 30°C তাপমাত্রা যে 1 কেজি আছে এটা কোন বস্তুটা? এই বস্তুটা তো পানি, তাই না? তাহলে অবশ্যই মানে যখন যেই বস্তুর আমি মেজার করব, আমি যখন তাপ গ্রহণ করবে এটা কোন বস্তু তাপ গ্রহণ করবে? পানিটা তাপ গ্রহণ করবে না? তাহলে পানি তাপ গ্রহণ করবে যেহেতু, সুতরাং পানির আপেক্ষিক তাপটাই আমি এখানে ইউজ করব। তাহলে পানির আপেক্ষিক তাপ কত? 4200, সেটা তো আমার জানাই আছে, তাই না? ইন্টু ডি থেটা। ডি থেটা হলো তাপমাত্রার চেঞ্জ, তাই না? তো 30°C তাপমাত্রা ছিল আগে, তাপ গ্রহণ করার পর তার তাপমাত্রা বৃদ্ধি পায় কত হবে? থেটা হবে, তাই না?
তাহলে তাপমাত্রা চেঞ্জটা কত হবে? তাপমাত্রা চেঞ্জ হবে হলো থিটা মাইনাস 30। বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে 1 যেহেতু আছে, এটা 4200 থেকে যাবে, 4200 ইন্টু থিটা মাইনাস 30। আর তাপ বর্জনের বেলায় যদি যাই, তাপ বর্জন করবে কে বলো দেখি? তাপ বর্জন করবে হলো এই যে 120°C তাপমাত্রার যে লোহাটা আছে সেটা, তাই না? তাহলে সেক্ষেত্রে Q2 ইকুয়াল টু সেম এখানেও হয়ে যাবে এম এস ডি থেটা, বাট এখানে এসটা কার ইউজ করবো একটু বলো দেখি? তাপ বর্জন করবে কিন্তু লোহাটা, সুতরাং তাপ বর্জনের বেলায় যে আমি এস ইউজ করবো এটা অবশ্যই লোহারই ইউজ করব। তাহলে এটাকে আমি এস আই দ্বারা প্রকাশ করতেছি, মানে এস অফ আয়রন। ঠিক আছে, তাহলে এমটা কার হবে? এমটাও কিন্তু আয়রনেরই হবে, এটা কিন্তু বুঝতে হবে। মানে আমি যখন যেই পদার্থের গ্রহণ বা বর্জন বের করতেছি তখন সেই পদার্থেরই ভ্যালুগুলা ইউজ করব। তাহলে আয়রনের ভর কত বা লোহার ভর কত? 10 গ্রাম। 10 গ্রাম মানে কি? 0.01 কেজি। অবশ্যই কিন্তু কেজিতে কনভার্ট করে নিতে হবে। বুঝতে পারছো? 0.01 ইন্টু এস আই মানে আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ কত বলে দিছে? 450। এটা হবে 450 ইন্টু ডি থেটা। ডি থেটা কত হবে? আগে ছিল 120 আর এখন পরবর্তীতে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে হলো থেটা। তাহলে ডি থেটার ভ্যালু হবে হলো 120 মাইনাস থেটা। বুঝতে পারছো? তাহলে এটা হয়ে যাবে 0.01 দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে হলো 45। 0.01 না, তাহলে হলো 4.5 হয়ে যাবে, তাই না? 4.5 ইন্টু 120 মাইনাস এটা। এখন সেম ওই ক্যালোরিমেট্রি অনুযায়ী আমরা কি জানি? তাহলে ক্যালোরিমেট্রির সেকেন্ড প্রিন্সিপাল অনুযায়ী কি জানি আমরা? যে Q1 ইকুয়াল টু Q2 হবে। কেন? কারণ হলো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাই না? তাহলে Q1 কত আসছে? 4200 ইন্টু থেটা মাইনাস 30। 4200 ইন্টু থেটা মাইনাস 30 ইকুয়াল টু হলো Q2 কত হবে? সরি, Q2 হবে হলো 4.5 ইন্টু 120 মাইনাস থেটা। 4.5 ইন্টু 120 মাইনাস থেটা। বুঝতে পারছো? এখন কি করতে হবে? এটাকে সলভ করো, সলভ করলেই তো হয়ে যাচ্ছে। 4200 টু x minus 30 equal to হলো 4.5 into 20 minus x। তাহলে কত আসছে? 30.096। 30.096 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা জিনিস খেয়াল করছো কি? পানির তাপমাত্রা কিন্তু খুবই কম পরিমাণে বৃদ্ধি পাইছে, তাই না? খুবই কম বৃদ্ধি পাইছে। আগে 30 ছিল, এখন 30.096 হয়ে গেছে। কারণ কি? কারণ হলো পানির আপেক্ষিক সরি লোহার আপেক্ষিক তাপ অনেক কম। দেখো 450 জুল পার কেজি পার কেলভিন, অনেক কম। তো এই জিনিসটা কি হয় যে পানি এই লোহাকে অল্প একটু তাপ দিলেই তার তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পায়। আবার সেম ভাবে যখন সে তাপ ছাড়ে তাকে অনেক তাপ ছাড়া লাগে এবং দেখা যায় যে পানির তাপমাত্রা অনেক কম বৃদ্ধি পাইছে। এই জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে যে অনেক কম টেম্পারেচার বৃদ্ধি পাইছে পানির। যদি ওরা লোহা বাদ দিয়ে গরম পানি হইতো 120°C গরম পানি হইতো, তাহলে দেখতে যে এই ভ্যালু 70-তে চলে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এটাই হলো তোমার ফাইনাল অ্যান্সার। তাহলে আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তোমার কাজ কি? এই ক্যালোরিমেট্রির ম্যাথগুলোতে তোমার মেইন কাজ কি? তোমার কাজ হলো গৃহীত তাপ আর বর্জিত তাপ কতটুকু, এই জিনিসগুলো বের করে নেওয়া। গৃহীত তাপ আর বর্জিত তাপ বের করে নিলেই দুটাকে ইকুয়াল দেখাবা, ইকুয়াল দেখায় সলভ করবা, তাহলে তোমার যে ভ্যালুটা চলে আসবে এটাই অ্যান্সার, আর কিছু না। ম্যাথগুলো একটু সহজ আছে, আবার কিছু কিছু ম্যাথ আছে কিন্তু এখানকার কঠিন ম্যাথ আছে, সেই ম্যাথগুলো এখানে দেখানো হলো না, কারণ এখানে শুধু তোমাদের আমরা মেইনলি কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতেছি। কনসেপ্ট যখন স্ট্রং হবে, বেস যখন স্ট্রং হবে, তখন তোমাকে হায়ার লেভেলের ম্যাথ দিলেও তুমি অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করতে পারবা। হয়তো অনেক ম্যাথে আটকায় যাবা, সেসব ম্যাথে আমাদের হেল্প চাও, আমরা তোমাদের তো হেল্প করার জন্যই আছে, তাই না?
আর যদি আমাদের সময় সুযোগ হয় আমরা তোমাদের সেসব মানে আমাদের যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে, আমরা যখন কনসেপ্ট ক্লিয়ারিং কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা তোমাদের ওই অ্যাডভান্স ম্যাথগুলো করা শুরু করব, সমস্যা নেই। আচ্ছা, এখন তোমাদেরকে কয়েকটা ভ্যালু মুখস্থ রাখা আসলে দরকার খুব। এটা কি কি বলবো, যেমন হলো প্রথমে বরফের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আর হলো পরে পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, পরে হলো কি, হ্যাঁ দাঁড়ো, গলনের সুপ্ত তাপ, আর হলো বাষ্পীভবনের সুপ্ত তাপ। বাষ্পীভবনের সুপ্ত তাপ, এই ভ্যালুগুলো আসলে লাগবে, এই ভ্যালুগুলো আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। বরফের আপেক্ষিক তাপ এটা হলো এস অফ আইস দিয়ে বলতে পারো, এটা হলো 2100 জুল পার কেজি পার কেলভিন। আর হলো পানির আপেক্ষিক তাপ এস ডাব্লিউ ইকুয়াল টু হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। গলনের সুপ্ত তাপ এটা হলো তোমার ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এটাকে এলএফ দ্বারা প্রকাশ করে। এটা তোমাদের বইয়ে দেখলাম যে 334 দেওয়া, 000 জুল পার কেজি। আর বাষ্পীভবনের সুপ্ত তাপ যেটা এলভি, এটা হলো 2236000, এটাও সেম জুল পার কেজি। আর তাছাড়া তোমাদের বইয়ে আরো কয়েকটা জিনিস দেওয়া আছে, যেমন হলো এয়ার দেখলাম, লোহার দেখলাম, তাই না? দাঁড়াও, কি দেখলাম আরো, লোহার দেখলাম, লোহার আপেক্ষিক তাপ দেখলাম, লোহার আপেক্ষিক তাপ, আবার হলো তোমার এয়ার দেখলাম, সোনার আপেক্ষিক তাপও দেখলাম। এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের লাগবে। তাহলে এটাকে মনে করো লিখতেছি, সরি এল কেন, এস অফ আয়রন যদি লিখি, এটা দেখলাম হলো তোমার 450 দেখলাম, তাই না, জুল পার কেজি পার কেলভিন। আর সোনারটা কত দেখলাম, এস অফ গোল্ড, দাঁড়াও সোনারটা একটু দেখে নিই, সোনারটা ভুলে গেছিলাম। সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, এটা হলো 230। এই ভ্যালুগুলো তোমাকে মুখস্থ করা লাগবে। এটা হলো 230 জুল পার কেজি পার কেলভিন, বুঝতে পারছো? তাহলে এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের জন্য আমি লিখিয়ে দিলাম, তোমরা এগুলো কষ্ট করে হইলেও এগুলো মুখস্থ করিও, কারণ অনেক সময় দেখবা যে কোশ্চেনে দেওয়া আছে, আবার অনেক সময় দেখবা যে কোশ্চেনে দেওয়া নাই। যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে কি তাকায় থাকবা? এত সহজ সহজ ম্যাথ এগুলো তো ছাড়া একদমই অনুচিত হবে, করাই উচিত এই ম্যাথগুলো। তো সেজন্য বলে দিলাম আর কি। এখন দেখো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, এটা একদম ট্রু। তুমি যদি প্রেসার দাও তাহলে পদার্থের গলনাঙ্ক আসলে কমে যাবে। এটা বাস্তবে একটা এক্সপেরিমেন্ট আছে, যেমন দেখো এই টেবিলের উপরে একটা বরফ আছে, তো নর্মালি বরফ গলনের জন্য তাপমাত্রা কি হওয়া লাগবে বলো দেখি, 0°C হওয়া লাগবে, তাই না? তো একটা জিনিস খেয়াল করবা, তুমি যদি দুই পাশে দুইটা এরকম পাথর বা কোনো কিছু একটা রেখে, যদি এই পাশে দুই পাশে রেখে দাও, ঠিক আছে, মানে বরফটার উপর রেখে দাও, তাহলে দেখবা যে
বরফটা ছেদ করে এই দুইটা বস্তু নিচে নেমে যাবে, টেবিলে যে আটকে যাবে, আবার উপরেরটা আবার বরফ হয়ে যাবে। কেন হবে এই জিনিসটা আমি তোমাকে বলি। যখন এই দুইটা বস্তুকে তুমি উপর থেকে মানে বরফের উপর রাখতেছো, তখন কি তারা প্রেসার দিচ্ছে না এর উপরে? যখন প্রেসার দিবে তখন কিন্তু এর টেম্পারেচার মানে গলনের তাপ অনেক কমে যাবে। তো গলনের তাপ কমে যাওয়ার কারণে ওই জিনিসটার সাথে সাথে গলে যাবে, এবং গলে যায় এই দড়িটা বা রশিটা যেটাই বলো না কেন সেটা নিচে নামে যাবে, ঠিক আছে। এবং নিচে নামে যাওয়ার পর সাথে সাথে আবার কি হবে, প্রেশারটা তো রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? মানে প্রেশারটা কি থাকতেছে? মোটেও না। ওই রশিটা যে যে জায়গায় থাকতেছে শুধু সেই জায়গায় প্রেশারটা থাকতেছে। যখন সেটা নিচে নেমে গেল, প্রেশার তো রিমুভ হয়ে গেল। আবার যখনই প্রেশার রিমুভ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ওখানকার গলনের মানে আশেপাশের টেম্পারেচার তো ঠান্ডায়, তাই না? আশেপাশে তো আবার বরফ আছে। তাহলে যে অংশটুকু পানিতে পরিণত হয়েছিল সেই অংশটুকু আশেপাশের তাপমাত্রার কারণে আবার সাথে সাথে বরফে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি হচ্ছে, যখন তুমি চাপ বেশি দিচ্ছ তখন সেটা গলে যাচ্ছে, গলে যায় নিচে চলে যাচ্ছে। বাট যখনই চাপটা রিমুভ হয়ে যাচ্ছে সাথে সাথে আবার কি হচ্ছে, ওই যেই বস্তুটা তরলে পরিণত হয়েছিল সাথে সাথে আবার বরফে পরিণত হয়ে যাচ্ছে। যার ফলে দেখা যায় যে এটা নিচে নেমে গেছে ঠিকই, কিন্তু উপরের অংশটুকু আবার বরফ হয়ে গেছে, ঠিক আছে। এটা মজার একটা বিষয় না? তো এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে চাপ দেওয়া হলে আসলে পদার্থের গলনাঙ্ক কমে যায়। বুঝতে পারছো? আচ্ছা, দেন স্ফুটনাঙ্কের ব্যাপারটা যদি দেখি, চাপ যদি কম হয় তাহলে স্ফুটনাঙ্ক কমে যাবে, মানে গলনাঙ্ক কমে গেছিল, স্ফুটনাঙ্ক কমে যাবে। আর চাপ যদি বেশি হয় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যারা পর্বতারোহণ করে অনেক উচ্চতায় যারা থাকে আর কি, ঠিক আছে, তাদের কিন্তু রান্না করতে অনেক সমস্যা হয়। কেন রান্না করতে সমস্যা হয় বা সময় বেশি নেয়? কারণ সেখানে বাতাসের চাপ কম। তুমি যত উপরে উঠবা তখন বাতাসের চাপ কম হবে। আর বাতাসের চাপ যদি কম হয় তাহলে কি বললাম মাত্রই, স্ফুটনাঙ্ক কমে যায়। আর স্ফুটনাঙ্ক যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, মানে বর্তমান মানে আমাদের এরিয়াতে মনে করো যে পানির স্ফুটনাঙ্ক হলো 100°C, তাই না? তার মানে যতক্ষণ পর্যন্ত পানির তাপমাত্রা 100°C হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা সেই গরম পানিটাকে দিয়ে সিদ্ধ করতে পারি, তাই না? সিদ্ধ করতে পারি, যেমন হলো মাংস বলো বা শাকসবজি বলো, এগুলো সিদ্ধ করতে পারি, মানে যতক্ষণ পর্যন্ত না 100°C হচ্ছে। কিন্তু তুমি মনে করো যে 50°C তাপমাত্রা মানে 50°C তাপমাত্রায় পানিটা বাষ্প হয়ে যাচ্ছে, ফলে কি হবে, 50°C হইলেই পানিটা নাই হয়ে যাবে, পানিটা ভেপার হয়ে যাবে। ফলে তো তুমি ওই পানিটাকে আর কাজে লাগাতে পারবে না। এখন ওই পানিটাকে যদি কাজে লাগাইতে না পারো তাহলে কি হবে, তুমি তো রান্নাই করতে পারবে না। মানে তুমি হিট দিচ্ছ, টেম্পারেচার বাড়তেছে, পানিটা হাওয়া হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ওই হিটটাকে তুমি কিন্তু আর মানে গরম পানিটা দিয়ে তুমি কোনো কিছু সিদ্ধ করতে পারতেছো না, হিটটা তুমি কাজে লাগাতে পারতেছো না। বুঝতে পারছো? এই জিনিসটাই হয়। তো তুমি তাপমাত্রা বাড়াইতে পারো না, কারণ কি হয়, তাপমাত্রা বাড়াইলেই নাই হয়ে যাচ্ছে। স্ফুটনাঙ্ক যেহেতু কমে গেছে, তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে তখন সেটা বাষ্প হয়ে যাচ্ছে, আর বাষ্প হয়ে গেলে তুমি সেটাকে আর ধরে রাখতে পারবে না। তো সেই জন্য কি হবে, আমাদের রান্না করতে বেশি সময় লাগবে, কারণ অল্প অল্প করে হিট দেওয়া লাগবে। আর অল্প অল্প করে হিট দিলে টাইম বেশি লাগবে, এটাই স্বাভাবিক। অল্প অল্প করে কেন হিট দিচ্ছে, যেন টেম্পারেচার যেন বেশি বৃদ্ধি না পায়। টেম্পারেচার বৃদ্ধি পেলে কিন্তু সেটা পানি থাকবে না, তখন তো আমি সেটাকে আর ইউজই করতে পারবো না, ঠিক আছে। আবার দেখো, প্রেসার কুকারে এত তাড়াতাড়ি রান্না কেন হয়? ঠিক আছে, কারণ প্রেসার কুকারে কি হয় বলো দেখি, বাষ্পটা আবদ্ধ হয়ে যায়, ওটা একটা ক্লোজড সারফেস, তাই না? তো বাষ্প যখন আবদ্ধ হয়ে যায় তখন চাপ অনেক বৃদ্ধি পায়। আর চাপ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। পানির স্ফুটনাঙ্ক যদি বৃদ্ধি পায়, আমি যদি 120°C তাপমাত্রা দিই তাও কিন্তু পানি পানিই থাকবে, পানি কিন্তু হাওয়া হয়ে যাবে না। পানির তাপমাত্রা যেহেতু 120°C হয়ে গেছে, যার ফলে সিদ্ধটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারছো? পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়, ফলে বেশি তাপমাত্রায় পানি ফুটতে থাকে, তখন খুব সহজেই আমি সিদ্ধ করতে পারি, কারণ তাপমাত্রা তো বেশি, তাই না? তাপমাত্রা বেশি দিয়ে সিদ্ধ তাড়াতাড়ি হবে, এটাই স্বাভাবিক। তখন আমি ওই গরম পানিটাকে ভালো কাজে লাগাতে পারি। এই জন্য দেখা যায় যে পাহাড়ে উঠলে রান্না করতে কষ্ট হয়, আর এদিকে আবার রান্না করতে সহজ হয়, আবার প্রেশার কুকারে আবার রান্না করা অনেক তাড়াতাড়ি হয়। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ক্যালোরিমেট্রির পার্টটুকু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল, ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ওই পার্টটুকু দরকার হলে আবার করবা, ভালো মতো করবা। তোমাদের হোমওয়ার্ক হলো, অনুশীলনী যেগুলো আছে সেগুলো তো করবাই, বাট ফিজিক্সের কিন্তু অনুশীলনী থেকে কোশ্চেন আসে না। ফিজিক্সে হলো তোমার গাইড সলভ করা লাগবে, আগের বোর্ড কোশ্চেন দেখা লাগবে, আগের কোশ্চেন অ্যানালাইসিস করা লাগবে, সেই হিসেবে তুমি সলভ করলে অনেক কমন পাবা। তাছাড়া কিন্তু এমনি বই সলভ করলেই তুমি বইয়ের ম্যাথ পারো দেখেই এমনটা ভাবার কোনো ফুরসত নাই যে তুমি সব ম্যাথ পারো, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তোমাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ইনবক্সে বা আমাদের গ্রুপে বা আমাদের পেজে নক করতে পারো, আমরা তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব।
আর সবসময় যেটা বলি যে কমিউনিটিতে থাকা আসলে অনেক বেশি জরুরি, যেন তুমি এই ট্র্যাক থেকে ডিস্ট্র্যাক্ট না হয়ে যাও, এই ট্র্যাকে থাকতে পারো। তো সেই জন্য আমাদের এফবি গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল এগুলোতে যুক্ত হয়ে যাবা। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও যুক্ত হইতে বলবা। তোমাদের জন্যই আসলে আমাদের এত কিছু করা, এত পরিশ্রম করা। এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোমাদের। আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।